কাশফিয়া আর ইয়াস যাচ্ছিল ভাঙাচোরা ছোট্ট চায়ের দোকানটির সামনে দিয়ে, যেখানে ওদের প্রথম দেখা হয়েছিল। কাশফিয়া হাঁটা থামিয়ে ওখানেই দাঁড়িয়ে পড়ল। তারপর বারবার দোকানটার দিকে তাকিয়ে কাউকে খুঁজছে। ইয়াস বিরক্ত হয়ে বলল কাশফিয়াকে, কি হলো উপমা, দাঁড়িয়ে আছো কেন? কাশফিয়া মিষ্টি হেসে ইয়াসে হাত ধরল, কাঁধে মাথা রেখে বলল, এখানেই আমাদের প্রথম দেখা হয়েছিল, মনে আছে আপনার? ইয়াসও মুচকি হেসে বলল, হুম, এখানে আমাদের দ্বিতীয়বার দেখা হয়েছিল। কাশফিয়া অবাক হয়ে ইয়াসের মুখ পানে তাকালো। অবাকের সহিত বলল কাশফিয়া, তাহলে প্রথম দেখা কোথায় হয়েছিল? ইয়াস বলল, তোমার স্কুলের প্রোগ্রামে। কাশফিয়া অবাক হয়ে বলল, কি, কবে, কখন? ইয়াস কেবল হাসলো, উত্তর দিল না কাশফিয়ার কথায়। চায়ের দোকানে ভদ্রলোক এগিয়ে আসলেন ওদের দিকে। ইয়াসের থেকে চোখ সরিয়ে ভদ্রলোকের দিকে তাকালো কাশফিয়া। মুখে হাসি নিয়ে বলে উঠল কাশফিয়া, কেমন আছেন চাচা? দোকানিও বলে উঠল, ভালো আছি মা, তুমি কেমন আছো? আর বাড়িতে না গিয়ে এখানে দাঁড়িয়েছো যে? কাশফিয়া বলল মুচকি হেসে, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি চাচা, আপনাকে দেখবো বলেই দাঁড়িয়েছি। কাশফিয়ার কথায় ভদ্রলোক হাসলেন। ইয়াসের সাথে কিছুক্ষণ কথা বলেন উনি। তারপর দুজনেই বিদায় জানিয়ে চলে গেল কাশফিয়াদের বাড়িতে। ইয়াস আর কাশফিয়া বসে আছে ড্রয়িং রুমে। কাশফিয়ার মামি ওদের জন্য খাবার বানাতে ব্যস্ত। তবে ইয়াস তো ফোন ঘাঁটছে। কাশফিয়া চুপচাপ বসে আছে ওর থেকে কিছুটা দূরে। বারবার কৌশিক ইয়ানার রুমের দিকে তাকিয়ে দেখছে ইয়ানা বের হলো কিনা। ইয়াস আর কাশফিয়া যেখানে বসে আছে সেখান থেকে ইয়ানাদের রুমের দূরত্ব খুব একটা বেশি না। দরজাটা আধ খোলা, তাই হঠাৎই কাশফিয়ার কানে আসলো ইয়ানার কথা। কানারত কণ্ঠে বারবার বলছে ইয়ানা, আহ হাসতে, ব্যথা পাচ্ছি আমি। ইয়ানার কথা উত্তরে বলল কৌশিক, তুমি বাচ্চাদের মতো কান্নাকাটি লাগিয়েছো কেন? আসতেই তো দিচ্ছি। কাশফিয়া কান পেতে শুনলো কথাগুলো। শুকনো ঢোক গিলে একবার ইয়াসের দিকে তাকালো, পরে আবার মুখ ফিরিয়ে অন্যদিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, এই দিন দুপুরে কি সব শুরু করেছে এরা স্বামী স্ত্রী? কাশফিয়ার বিড়বিড় কথা শুনে ইয়াস বলে উঠল, একা একা কি কথা বলছো উপমা? হঠাৎ প্রশ্নে চমকে তাকালো কাশফিয়া। মুখের ভাবভঙ্গি পরিবর্তন হয়ে গেছে মুহূর্তেই। মনে হচ্ছে চুরি করে ধরা পড়েছে সে। নিজেকে সামলে উত্তর দিল কাশফিয়া, কই, কিছু না তো। কাশফিয়া কথাটা বলে একটা ক্যাবলা মার্কা হাসি দিল ইয়াসের দিকে তাকিয়ে। আবারও কৌশিক ইয়ানার রুমের দরজার সামনে চোখ গেল তার। দেখলো ওর মামাতো বোন স্নেহা দাঁড়িয়ে আছে দরজার সামনে, মনোযোগ দিয়ে দেখছে ভিতরে কি হচ্ছে। চোখ দুটো গোল গোল করে কাশফিয়া তাকিয়ে আছে স্নেহার দিকে। কিছুক্ষণ ওভাবে তাকিয়ে স্নেহাকে ধমক দিয়ে বলে উঠল কাশফিয়া, কি অসভ্যতম এগুলো, ওখানে দাঁড়িয়ে কি দেখছিস? কাশফিয়ার বড়সড় ধমকে কেঁপে উঠল স্নেহা। বিড়বিড় করে সামনে এসে বলে উঠল, বকছো কেন আপু? প্রতি উত্তরে কাশফিয়া বলল, বকছি কেন মানে? তুই ওখানে দাঁড়িয়ে কি দেখছিলি? অতিরিক্ত পেকে গেছিস তাই না? ইয়াসের মেজাজ খারাপ হচ্ছে কাশফিয়ার এমন ব্যবহারে। এক তো এখানে এসে বিরক্ত লাগছে, আরেক তো কাশফিয়া চেঁচামেচি। বিরক্ত হয়ে ইয়াস বলে উঠল, উপমা কি হচ্ছে এসব? কাশফিয়া তখন বলে উঠল, কি হচ্ছে মানে? রুমে ভাইয়া ভাবি। আর কিছু বলতে পারলো না কাশফিয়া। পুরো কথাটা শেষ না করেই জিভ কেটে তাকালো অন্যদিকে। হুঁশজ্ঞান হারিয়ে কি সব বলে দিচ্ছিল সে, নিজেও জানে না সে। ইয়াস ওর হাত ধরে ঘোরালো নিজের দিকে। তারপর কিছুক্ষণ চুপ থেকে জিজ্ঞেস করে উঠল কাশফিয়াকে ইয়াস, ভাইয়া ভাবি কি? কাশফিয়া কি বলবে বুঝে উঠতে পারল না। তাকিয়ে রইল স্নেহার দিকে। স্নেহা তখন আমতা আমতা করে বলল, আসলে ভাবির ঘাড়ে ব্যথা করছিল, ভাইয়া মলম লাগিয়ে দিচ্ছিল। কথাটা বলে এক মুহূর্ত আর দাঁড়ায়নি স্নেহা, ছুটে চলে গেছে ড্রয়িং রুম ছেড়ে। কাশফিয়া হাঁ করে তাকিয়ে আছে ওর যাওয়ার দিকে। নিজের মাথায় নিজেই বাড়ি মারতে ইচ্ছে করছে। কাশফিয়া বিড়বিড় করে বলে উঠল, ছি ছি ছি, নাউজুবিল্লাহ, এত খারাপ মাইন্ড আমার, কি সব ভেবে বসে আছি আমি। ইয়াস হয়তো বুঝলো কিছু, তাই হাসতে হাসতে গিয়ে বসলো সব ভাই। কাশফিয়া দাঁড়িয়ে রইল আগের জায়গাতে, বোকা বোকা চাহনিতে তাকিয়ে রইল ইয়াসের হাসি মাখা মুখটার দিকে। ইয়াস হাসি থামালো। তারপর কাশফিয়া হাত টেনে নিজে করে বসিয়ে বলল, যখন তখন এমন দুষ্টু চাহনি দিয়ে আমাকে সিরিয়াস করার চেষ্টা করো না তবু। আমি কন্ট্রোল হারিয়ে ফেললে প্রতিবারের মতো তুমি বিপদে পড়বে। ইয়াসের কথায় লজ্জা পেল কাশফিয়া। মুখ লোকালো ইয়াসের বুকে। হাসলো ইয়াস। বউয়ের কাজে ওর কথা যে লজ্জা পেয়ে বুকেই মুখ লোকালো উপমা। ইয়ানা মাত্রই বেরোলো রুম থেকে, সাথে ছিল কৌশিকও। ইয়ানা মজা করলেও লজ্জায় অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল কৌশিক।
দাঁত কিরমির করে ইয়াসকে বলে উঠল, বুড়ো বয়সে বাচ্চা মেয়ে বিয়ে করলে এই হয়। লজ্জা শরমের মাথা আছে নাকি এই ছেলের? তখনই ফটাফট উত্তর দিল ইয়ানা, তুমি কেমন আমারও জানা আছে। নিজেও তো আধ বড়ো, কপাল ভালো তাই পেয়েছো আমাকে। এত মেজাজ কিসের তোমার? ওর বউকে ও মারবে কাটবে যা খুশি করবে, তাতে তোমার কি? কৌশিক প্রতিউত্তর করলো তখন। সবসময় ইয়াসের পক্ষ নিয়ে কথা বলবে না তো ইয়ানা। ওর বউ হওয়ার আগে আমার আগে বোন ভাইয়ের কথা কানে আসলো কাশপিয়ার, তাই দ্রুত সরে গেল ইয়াসের কাছ থেকে। কৌশিকের রসকসহীন চেহারাটা দেখেই রাগ হলো ইয়াসের। বুঝে পায় না ইয়াস, আগে তো কৌশিক এমন ছিল না। কৌশিকে কি এমন হলো যে ইয়াসকে দেখলেই মুখে হাসি মিলিয়ে যায়? ইয়াসও উঠে দাঁড়ালো, কৌশিকের কথায় পাল্টা উত্তর দিল। দুজনের মধ্যে তর্কাতর্কি হলো অনেকক্ষণ। ইয়াস রেগে বেরিয়ে আসতে চাইলে কাশপিয়া যেতে চাইলো ওর সাথে, ফলে বাধা দিল কৌশিক। রক্তচক্ষু নিয়ে ইয়াস তাকালো কৌশিকের দিকে। তারপর কাশপিয়ার হাতটা ঝাড়া মেরে বলে উঠল কৌশিককে ইয়াস, নিজের সীমানার মধ্যে থাকবি কৌশিক। উপমা এখানে থাকতে চাইলে আমি আটকাবো না, কিন্তু জোর করে ওকে আমা থেকে দূরে সরাতে চাইলে খারাপ হবে। কৌশিক তখন গর্জে উঠে বলল, কি খারাপ হবে? মারবি আমাকে? প্রতিউত্তরে ইয়াস বলে উঠল, দরকার পড়লে তাই করব। কৌশিকও বলে উঠল চিৎকার করে, ইয়াস! কৌশিক আর ইয়ানা ঝগড়া ঝামেলা দেখে বিরক্ত হচ্ছে কাশপিয়া। এমনিতেই সকাল থেকে মাথাটা ওর ঘুরছে ভনভন করে, তার মধ্যে এসব ঝামেলা। কাশপার শরীরটা কেমন অবশ হয়ে আসছে, চোখের সামনে সবকিছু অন্ধকার ঠেকছে। ইয়াসের হাতটা ধরে ওর কাঁধে মাথা রাখলো কাশপিয়া। তারপর চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস ফেলে বলল ওকে, বাড়ি চলুন, আমার ভালো লাগছে না এখানে। বোনের অবস্থা দেখে চিন্তা হলো কৌশিকের, তাই উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠল, কাশপি বোন আমার, কি হয়েছে তোর? আমাকে বল কি হয়েছে। কোনো কথা বলল না কাশপিয়া। ভাইয়ের প্রতি অভিমান জমেছে ওর। ঠিক করেছে আর কথা বলবে না কৌশিকের সাথে। ইয়ানা হয়তো বুঝলো কাশপিয়ার অভিমানের কারণ, তাই চোখের ইশারায় ইয়াসকে বলল ওকে নিয়ে রুমে যেতে। ইয়াসও তেমন পাত্তা দিল না ইয়ানার কথায়। কাশপিয়াকে কোলে নিয়েই তখনই বেরিয়ে গেল বাড়ি ছেড়ে। যাওয়ার আগে চোখের ইশারায় শাসিয়ে গেল কৌশিককে। ইয়ানা বারবার পেছন থেকে ডাকলেও শুনল না ইয়াস। বিছানায় শুয়ে আছে কাশপিয়া, ওকে ঘিরে রেখেছেন বাড়ির সবাই। হুট করে ওর শরীর খারাপ কেন হলো কেউ বুঝে উঠতে পারল না। ডাক্তার ডাকতে গেলে বারবার মানা করছে কাশপিয়া। সবাইকে বুঝিয়েছে ওর কিছুই হয়নি। সবার সাথে কথা বলার শেষে কাশপিয়া ঘাড় কাত করে তাকিয়েছে ইয়াসের দিকে। ওর চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট। কাশপিয়া এমন অবস্থা দেখেই হয়তো চিন্তা করছে। সুফিয়া বেগমও লক্ষ্য করলেন বিষয়টা। এক এক করে রুম থেকে বেরিয়ে গেলেন সবাই। ইয়াস এসে বসলো কাশপিয়ার পাশে, ওর হাত টেনে চুমু দিল বেশ কয়েকটা। কাশপিয়া তখন মুচকি হেসে বলল, আমি ঠিক আছি, আপনি চিন্তা করেন না। ইয়াস তখন বলল, সত্যিই তো? কাশপিয়া বলল, হুম। ইয়াস বলল, ঠিক আছে, কাল আমরা ফিরছি। দ্রুত উঠে বসলো কাশপিয়া, বলল ইয়াসকে, কোথায়? প্রতিউত্তরে ইয়াস বলে উঠল, যেখানে ছিলাম এতদিন। কাশপিয়া তখন বলল, আরো কিছুদিন থাকি, আমার না যেতে ইচ্ছে করছে না। তবে কথা শুনল না ইয়াস। নানা বাহানা দিয়ে বলল কাশপিয়াকে কালই তাদের ফিরে যেতে হবে। গাল ফুলিয়ে বিছানায় শুয়ে পড়ল কাশপিয়া। বারবার ডাকলেও শুনল না ইয়াসের কথা। ইয়াস জানে কি করলে ওর উপমার এই রাগ গলে পানি হয়ে যাবে, তাই আজ জোরাজুরি না করে চলে গেল রুম ছেড়ে বেরিয়ে। সময়টা সন্ধ্যা ঘনিয়েছে। মাত্রই রুমে ঢুকলো ইয়াস। কাশপিয়া বিছানায় পড়ে পড়ে ঘুমাচ্ছে বেঘরে। ইয়াস আর বিরক্ত করলো না ওকে। হাতে থাকা শপিং ব্যাগটা বিছানায় রেখে আবারও দ্রুত পায়ে হেঁটে বেরিয়ে গেল রুম থেকে। নিচে নামবে বলেই যাচ্ছিল ইয়াস, চোখ গেল রুহির রুমের দিকে। দরজাটা আধ খোলা দেখে ইচ্ছে হলো ভিতরে ঢুকবে, তাই দেরি করলো না ইয়াস। দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলো সে। পুরো রুমে চোখ বুলালো একবার। দেয়ালে টাঙানো রুহি ছবিটার দিকে চোখ গেল তখন। আস্তে আস্তে হেঁটে সামনে গিয়ে দাঁড়ালো। রুহির ছবিটা সেখানে টাঙানো তার থেকে খানিকটা দূরে। কলমের কালি দিয়ে লেখা ছিল, আমি কনের সাজে সাজতে চাই ইয়াস, লাল টুকটুকে শাড়ি পরে তোমার বউ হতে চাই, আমাকে বউ বানাবে? কিছুটা পিছিয়ে গেল ইয়াস। গলাটা কেমন শুকিয়ে আসলো ওর। এই লেখাগুলো নিশ্চয়ই অনেক আগের। ইস, আজ খুব খারাপ লাগছে ইয়াসের। রুহি কেন এমন করলো? ইয়াসের থেকে পারফেক্ট কেউ হয়তো ওর জন্য অপেক্ষা করছিল। কেন ওকে বাঁচাতে নিজেই বিদায় নিল পৃথিবী থেকে। ইয়াসের যে কষ্ট হয় আজও। বারবার রুহির মুখটা ভেসে ওঠে। নিজেকে অপরাধী মনে হয়। ইয়াস যে মিস করে সেই ছোট্ট রুহিকে।
আসতে দরজার সামনে ওকে ঝুঁকি মারত। ইয়াস রুহিকে ধমক দিলেই আবারও কান্না করে ভাসাতো রুহি। ইয়াস যখন লন্ডনে চলে যায়, রুহি ব্যতীত কারোরই হয়তো মন খারাপ হয়নি তখন। মেয়েটা কান্না দেখে প্রথমবারের মতো ওর জন্য মায়া হয়েছিল ইয়াসের। মাথায় হাত বুলিয়ে বলেছিল ও ফিরে আসবে আবারও। রুহির চোখ মুছে তখন খুশির ঝিলিক দেখেছিল সে। ইয়াস বাড়ি আসার পর যখন দেখা হলো ওদের, তখনও রুহির চাহনিতে ইয়াসের প্রতি অদ্ভুত এক মায়া ছিল। ইয়াস কি আর জানতো মেয়েটা তখন নিজের মন প্রাণ দিয়ে ভালোবাসতো ইয়াসকে। জানলেই বা কি করতো ইয়াস, এ ব্যাপারে যে ও বরাবরই কঠোর। নিজের ভালোবাসা উপমা ব্যতীত আর কাউকেই দেবে না সে। ইয়াস কথাগুলো ভেবে দীর্ঘশ্বাস ফেলল। দেয়ালে টাঙানো রুহির ছবিটায় হাত বুলিয়ে বলল, রুহি, আমি তোমাকে ভুলিনি, মনে রেখেছি, রাখবো আজীবন। ইয়াসের কথা বলাটা শেষ হওয়ার সাথে সাথে তখনই কানে আসলো উজ্জ্বলের ডাক। ঘাড় ফিরিয়ে তাকালো ইয়াস। চোখের চশমাটা ঠেলে উজ্জ্বল বলল ইয়াসের উদ্দেশ্যে, ছাদে যাবে ইয়াস? প্রতি উত্তরে ইয়াসও বলে উঠল, কেন? উজ্জ্বল বলল, অনেকদিন হলো আড্ডা দেইনি আমরা, কাল তো চলেই যাবে, চলো আজ জমিয়ে আড্ডা দিই সবাই। ইয়াসও মুচকি হেসে সম্মতি জানালো উজ্জ্বলের কথায়। রুহির রুমের দরজাটা আটকে চলে গেল দুজন মিলে ছাদে। কৌশিক আগে থেকেই ছাদে অপেক্ষা করছিল ইয়াসদের আসার জন্য। তবে ইয়াস ওকে দেখে খুব একটা খুশি হয়নি। মুখ দেখেই তা স্পষ্ট বোঝা যাচ্ছে। উজ্জ্বল দুজনকে একসাথে করেছে ওদের মধ্যে বনিমানা করিয়ে দিতেই। পাশাপাশি চেয়ারে বসে আছে ইয়াস আর কৌশিক। মাঝখানে উজ্জ্বল। পিনপত নীরবতা বিরাজ করছে জায়গাটিতে। নীরবতা ভেঙে প্রথম কথাটা বলে উঠল উজ্জ্বলই। উজ্জ্বল বলল, তোমরা না ভালো বন্ধু ছিলে, বন্ধুত্বের সম্পর্কে এত তিক্ততার কারণ কি জানতে পারি? ইয়াস কোনো কথা বলল না। ভাবলে তিন ভাবে বসে রইল আগের মতো করেই। তবে কৌশিক কথা বলল। মেজাজ দেখিয়ে বলল সে, ইয়াস ভুল করেছে, তুমি জানো ওর নজর খারাপ। ইয়াস আমার ছোট বোনের দিকে কুনজর দিয়েছিল বহু বছর আগে। তখনই ওর সাথে সম্পর্ক ছিন্ন করা উচিত ছিল আমার। আমি তো মজা ভেবে উড়িয়ে দিতাম ওর কথা। এত বছর পর এসে আবার ভুলিয়ে ভালিয়ে বিয়ে করে বসে আছে আমার বোনকে। কৌশিকের এরূপ কথায় ইয়াস ভ্রু কুঁচকে তাকালো কৌশিকের দিকে। তারপর বলল, কি, বিয়ে করা ভুল? তুই তাহলে বিয়ে করেছিস কেন? কুনজর দিই আর সুনজর দিয়েছি তো আমার বইয়ের দিকে, তোর এত সমস্যা কিসের? আমার ভালোবাসাকে কুনজর ভেবে তুই ভুল করেছিস। তখনই কৌশিক বলল, বিয়ে করা ভুল নয়, কিন্তু তোকে তো আমি পাঠিয়েছিলাম আমার বোনের খবর নেওয়ার জন্য, ওকে দেখে রাখার জন্য। নিশ্চয়ই ফুলিয়ে ফালিয়ে বিয়ে করার জন্য নয়। ইয়াস তখন বলে উঠল, তোর বোনের ভাগ্য ভালো আমার মতো বর পেয়েছে। আর দেখে শুনে রাখার একমাত্র উপায় ছিল বিয়ে করা। আমি আবার লয়াল, বিয়ের শাদী ছাড়া কারো দায়িত্ব নেব কেন? তাই সোজা বিয়ে করে বউ বানালাম। এখন খালি জুনিয়রদের মুখে আবু ডাক শোনা বাকি। ইয়াসের এরূপ কথায় কৌশিকও তেতে উঠে পড়ল। অসভ্যতা মোর একটা সীমা থাকে ইয়াস। প্রতি উত্তরে ইয়াস বলল, কি আজব, বিয়ে করেছি বাবা হব না? চুপ রইল কৌশিক। ওর রাগের কারণ হলো সেদিন ইয়াসে অমর উগ্র আচরণ। বাইরের লোকেদের সামনে ওর বোনকে ছোট করেছে ইয়াস। না জেনে বুঝে কাশপিয়াকে কথা শুনিয়েছে ওরা। এর জন্যই এতটা ক্ষেপে আছে কৌশিক। কিন্তু আর কি করবে, সেই তো বোন ওর পাগল প্রায় ইয়াসের জন্য। চোখ মুখ শক্ত করলো কৌশিক। বিড়বিড় করে বলল, আমার বোকা বোন এই অসভ্য ছেলের মধ্যে কি দেখে এতটা পাগল হয়েছে কে জানে। কৌশিকের বিড়বিড় করা কথাটা ইয়া শুনতে পেয়ে বলে উঠল, তুই মাথা মোটা গর্দব জানার পরেও ইয়ানা তোর মধ্যে যা দেখে পাগল হয়েছে। ইয়াসের কথায় কৌশিক রেগে তাকালো ইয়াসের দিকে। এই ইয়াস মুখের উপর অপমান করে বসে সমসময়। এই জিনিসটা অপছন্দ কৌশিকের। ইয়াসের ডোন্ট কেয়ার ভাব নিয়ে বসে আছে আগের মতো করে। ওর কথায় কে কি ভাবলো তাতে কিছু যায় আসে না। কৌশিক আরো কিছু বলতে যাবে তার আগেই থামিয়ে দিল উজ্জ্বল। বলল কৌশিকের উদ্দেশ্যে, কাশপিয়া ইয়াসের কাছে ভালো আছে কৌশিক, তাই তুমি আর ঝামেলা করো না, তুমিও মেনে নাও ওদেরকে। কৌশিক তখন মুখে বিরক্তি নিয়েই উত্তর দিল, মেনে না নিয়ে উপায় আছে? ইয়াস হাসল কৌশিকের কথায়। মুখে ভেঙচি কেটে চলে যেতে যেতে ইয়াস উত্তর দিল, তুই মেনে না নিলেও আমার কিছু যায় আসে না, আমার যা পাওয়া তা তো পেয়ে গেছি। ইয়াস যাওয়ার পরেও চলে গেল কৌশিকও। উজ্জ্বল হাসছে আর ভাবছে মনে মনে সেদিনের কথা। মাঝখানে একবার দেশে এসেছিল ইয়াস, তবে বাড়ি কেউ না জানলেও উজ্জ্বল জেনেছিল কোনোভাবে। ইয়াসের বন্ধু স্কুলে প্রোগ্রাম ছিল, তাই চিফ গেস্ট হিসেবে ডাকা হয়েছিল ওকে। এক সপ্তাহ খানেক পরেই ইয়াসের লন্ডন ব্যাক করার কথা ছিল। পড়াশোনার ক্ষতি হচ্ছিল এখানে থাকার ফলে। উজ্জ্বল সেদিন ইয়াসের সাথে দেখা করতে গিয়েছিল স্কুলে। উজ্জ্বল যখন অফিস রুমে ইয়াসের কাছে গেল, তখন জানালার কাছে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে কিছু দেখছিল ইয়াস।
স্কুলের গেটের সামনে দাঁড়িয়েছিল এক মেয়ে, পরনে ইয়াসের পছন্দের নীল রঙের শাড়ি, হাতে একগুচ্ছ কদম ফুল। বাইরে তখনও টুপটাপ বৃষ্টি পড়ছিল। মেয়েটার ঠোঁটের কোণে লেগে থাকা হাসি আর কোমর পেরিয়ে যাওয়া লম্বা কালো চুল, ডাগর ডাগর আঁখি জোড়া সবকিছুই অদ্ভুতভাবে আকর্ষণ করছিল ইয়াসকে। বারবার ইচ্ছে করছিল কাছে গিয়ে ছুঁয়ে দিতে মেয়েটাকে। পরে আবার নিজেই নিজেকে বকুনি দিচ্ছিল ইয়াস। একই ভাবতেছে, মেয়েটার বয়স খুব বেশি না হলেও 15 কি 16 হবে। ইয়াসের বয়সের সাথে 11 বছরে কি 12 বছরের তফাৎ। আর ইয়াস কি না ওই মেয়েকে নিয়ে আকাশ পাতাল ভেবে যাচ্ছে, তাও প্রথম দেখাতে। না না, ইয়াসকে এগুলো মানায় না, এই ভেবে নিজেকে মনে বোকা দিচ্ছিল ইয়াস। কাঁধে কারো হাতে স্পর্শ পেয়ে ঘুরে তাকালো ইয়াস। দেখলো উজ্জ্বল দাঁড়িয়ে আছে ওর ঠিক সামনে। স্কুল থেকে বেরিয়ে দুজনে মিলে কথা বলো অনেকক্ষণ। প্রায় সপ্তাহখানেক পর ইয়াস যখন ফিরে যাবে তখনই আবারও দেখা হলো মেয়েটার সাথে। কিন্তু তখন ওর সাথে ছিল কৌশিক। বুঝতে বাকি নেই ইয়াসের, এই হলো কৌশিকের একমাত্র বোন, যার গল্প শুনে এসেছে এতদিন ধরে। সেদিনও ইয়াসের সাথে উজ্জ্বল ছিল। ওর ভাবুক চেহারা দেখে প্রশ্ন করলো উজ্জ্বল, কি এত ভাবছো তুমি ইয়াস? ইয়াস প্রতি উত্তরে বলে উঠলো, বললে উত্তর দিবে কি? উজ্জ্বল তখন বলল, বলেই দেখো উত্তর দেই কিনা। ইয়াস তখন বলে উঠল, আমার এক বন্ধু প্রেমে পড়েছে বুঝলে, কিন্তু মেয়েটার তুলনায় ওর বয়স অনেক বেশি। মেয়েটাকে ভুলতে চাইলেও পারছে না। স্বপ্নে এসে উকি ঝুঁকি মারছে বারবার। মনে কৌতূহল জাগছে তার সম্পর্কে জানার জন্য। আমার বন্ধুর কি করা উচিত তাহলে? উজ্জ্বল তখন বুঝলো ইয়াস কোনো বন্ধুর কথা বলছে না, বরং ওর নিজের কথাই বলছে। তাই মুচকি হেসে কাঁধে হাত রেখে বলল ইয়াসকে, ভালোবাসা কি আর এসব বাধা মানে? তোমার বন্ধু তাকে মন থেকে ভালোবাসলে ঠিকই পেয়ে যাবে, তবে অপেক্ষা করতে হবে। ধৈর্য ধরলেই না সফল হবে। উজ্জ্বলের কথায় খুশি হলো ইয়াস, হেসে বিদায় জানালো ওকে। আজ আবারও উজ্জ্বলে মনে পড়ল সেদিনের কথা। বহুবার সেই অপরিচিত সম্পর্কে শুনেছে ইয়াসের মুখে। যখন হুট করে বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসলো, সেদিনই বুঝে গেছে এই মেয়ের ইয়াসের ভালোবাসা। হঠাৎ দেখা হওয়া সেই অপরিচিতা ইয়াসের যাওয়ার সময় হয়ে এসেছে। আজ সুফিয়া বেগম আর আনোয়ার সাহেব চুপ করেই আছেন। যে কয়েকদিন ইয়াস থেকেছে এখানে বহুবার বলেছেন ইয়াসকে এবার আর না ফিরে যেতে, কিন্তু ইয়াসের এক কথা, সে আর কাজ ছেড়ে এখানে পড়ে থাকতে পারবে না। কাশপিয়াও তেমন ইচ্ছা নেই যাওয়ার। সেই সকাল থেকেই কান্না করে যাচ্ছে যাবে না বলে। তবে ইয়াস পাত্তা দেয়নি ওসবে। মাম্মিকে করে নিয়ে গাড়িতে বসে আছে কাশপিয়া। ইয়াস কথা বলছে উজ্জ্বলের সাথে। বাড়ির সবাই থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠতে যাবে, ঠিক তখনই কানে আসলো সুফিয়া বেগমের কণ্ঠস্বর, আমার মৃত্যুর খবর পেলে অন্তত একবার এসো। মায়ের অভিমানী কথায় বুকের ভেতরটা কেঁপে উঠল ইয়াসের। কতটা শুনে কষ্ট পেল হয়তো। কাল কাশপিয়ার কথায় ছুটে গিয়েছিল ওনার সাথে কথা বলবে বলে, তবে মায়ের রুমের সামনে গিয়ে ফিরে এসেছে আবার। যত কাজ করছিল ওর মধ্যে। মা ওকে কি দূরে ঠেলে দেবে নাকি বুকে টেনে নেবেন, এসব প্রশ্নই বারবার ঘুরছিল ইয়াসের। তখন তো ইয়াস ফিরে আসলো, কিন্তু এখন ইচ্ছে করছে মায়ের সাথে কথা বলতে। সব মান অভিমানের দেয়াল ভেঙে ছোট্টবেলার মতো জাপটে ধরতে ইচ্ছে করছে মাকে। ছেলের থেকে কোনো উত্তর আসবে না জানেন সুফিয়া বেগম, তাই আশাও করেননি। সবাইকে গেটের সামনে রেখেই চলে যাচ্ছিলেন উনি। দু এক পা আগাতেই তখনই ইয়াসের কণ্ঠস্বর শুনতে পেলেন সুফিয়া বেগম। ইয়াস বলল, আম্মু। মাথা দ্রুত ঘুরিয়ে তাকালেন সুফিয়া বেগম। ইয়াসের মুখে কতদিন পরে শুনলেন আম্মু ডাক। কোনো বিরক্তি নেই ওনার চোখে মুখে। মায়ের প্রতি একরাত স্নেহ আর ভালোবাসা প্রকাশ পাচ্ছে কেবল। সুফিয়া বেগম নিজেকে সামলে নিলেন। বললেন ইয়াসকে, কিছু বলবে? ওপর নিচ মাথা নাড়ালো ইয়াস, যার উত্তর হ্যাঁ। সুফিয়া বেগমের চোখ দুটো ছলছল করে উঠল। মনে হচ্ছে চোখের সামনেই সেই ছোট্ট ইয়াসকে দেখছেন তিনি। এগিয়ে গেলেন সুফিয়া বেগম, বললেন ইয়াসকে, কি বলবে বলো? প্রত্যুত্তরে ইয়াস বলল, আমি তোমাকে ভালোবাসি আম্মু, অনেক ভালোবাসি। সুফিয়া বেগমের চোখ বেয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল তখনই। দৌড়ে গিয়ে ইয়াসকে জড়িয়ে ধরে বললেন কান্নারত কণ্ঠে, আমিও তোমাকে ভালোবাসি বাবা, আমি মিস করি তোমাকে। আমার ভুল ছিল ইয়াস, তুমি মায়ের প্রতি আর রাগ করে থেকো না। তুমি আমার প্রতি রাগ করে থাকলে আমি মরেও শান্তি পাবো না বাবা। কাশপিয়াও তত সময়ে নেমে এসেছে ইয়াসের পাশে। কিছুক্ষণ আগে মন খারাপ চলে গিয়েছে নিমিষেই। আপিয়া আর উজ্জ্বলা দাঁড়িয়ে আছে তার পাশে। ইয়াস আর সুফিয়া বেগমের সম্পর্কটা ভালো হয়েছে দেখে খুশি হয়েছে ওরাও। গাড়িতে উঠে বসলো ইয়াস আর কাশপিয়া।
সবাইকে বিদায় জানিয়ে চলে গেল নিজেদের গন্তব্যে। ইয়াসরা লন্ডনে ব্যাক করেছে আজ 1 সপ্তাহ হতে চলল। প্রতিদিনই কথা হয় বাড়ির মানুষদের সাথে, ইয়াসও কথা বলে ওর মায়ের সাথে। সবটা ঠিকঠাক হয়ে গেছে দেখে ভালোই লাগছে কাশপিয়ার। কাশপিয়ার রেজাল্ট এসেছে বেশ কয়েকদিন হলো। পড়াশোনাতে ও এতটা ভালো না হলেও একেবারে খারাপও না, যথেষ্ট ভালো রেজাল্ট এসেছে। এখানকার যে কোনো ভালো ভার্সিটিতেই ভর্তি হওয়া যাবে। মাঝখানে ইয়াস কাশপিয়ার ঝগড়া ঝামেলার জন্য খেয়াল করেনি এই বিষয়টা। তবে আজ একটু নিশ্চিন্ত হলো ইয়ানার সাথে কথা বলে। কৌশিক নাকি কোনো ভালো ভার্সিটিতে ভর্তি করিয়ে দিয়েছে কাশপিয়াকে। ব্যস্ততার জন্য কোনো তথ্যই সংগ্রহ করতে পারেনি ইয়াস। তবুও ভেবেছিল সবটা জেনে আজ নিয়ে যাবে কাশপিয়াকে, কিন্তু মহারানীর নাকি মন ভালো না, সে আজ বাড়িতেই থাকবে। ইয়াস তো তাই আজ জোর করলো না, চলে গেল নিজের কাজে। মনোযোগ দিয়ে ক্লাস নিচ্ছে ইয়াস। ও লেকচার দিচ্ছে আর স্টুডেন্টরা সবাই তাকিয়ে আছে ওর দিকে। মেহেক মেয়েটা বসেছে প্রথম বেঞ্চে, পাশেই সাইফান। মেহেকের ভীষণ রকমের মন খারাপ ছিল আজ। তবে ইয়াসে হাসি মাখা মুখটা দেখে সব মন খারাপ যেন কোথায় উড়ে গেছে। হঠাৎই ইয়াসের কানে আসলো মেয়েলি একটা কণ্ঠস্বর। বিরক্তির ছাপ পড়ল পুরো মুখ জুড়ে। কেউ ডেকে বলছে ইয়াসকে। মে আই কাম ইন স্যার? বইয়ের দিকে মুখ রেখেই উত্তর দিল ইয়াস, নো ইউ আর লেট। সাইফান একবার তাকালো দরজার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে, পরে আবারও ইয়াসের দিকে তাকিয়ে কিছু বলতে নিলে থামিয়ে দিল মেহেক। সাইফান ভাবছে মনে মনে, মেয়েটা কি এখানেই ভর্তি হয়েছে? কিন্তু দেখে তো ওকে জুনিয়র মনে হয়। এই ক্লাসে কি করছে তবে কি ইয়াসের মনোযোগ নিজের দিকে নিবে বলেই এমন কাজ করেছে? হয়তো তাই। মনে মনে এই ভেবে হাসলো সাইফান। পরক্ষণে আবার ভাবছে, স্যার কিন্তু দেখতে কম সুন্দর না, এমন সুন্দরী বউ পাওয়াটাই স্বাভাবিক। মেহেকের কথায় সাইফান তো চুপ করলো, কিন্তু বাকি স্টুডেন্টগুলো, বিশেষ করে ছেলেগুলো তাকিয়েছিল দরজার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটির দিকে। বিরক্ত হলো ইয়াস। সবাইকে ধমক দিতেই আবারও মনোযোগ দিল ক্লাসে। না চাইতেও ইয়াসের চোখ গেল মেয়েটির দিকে। সাথে সাথে চমকালো সে। ইয়াসের উপমা এখানে? তবে কি এই ভার্সিটিতেই তার উপমা ভর্তি হয়েছে? সব ছেড়ে ইয়াসের মাথায় ঘুরপাক খেতে লাগলো। সবগুলো ছেলে একটু আগে ওভাবে তাকিয়েছিল ওর উপমার দিকে। কথাটা মাথায় আসতেই রাগে মুখের ভাবভঙ্গি পরিবর্তন হয়ে গেল ইয়াসের। দ্রুত কাছ থেকে বেরিয়ে কাশপিয়ার হাত টেনে নিয়ে গেল একপাশে। কাশপিয়ার হাতে ব্যথা লাগায় চোখ মুখ কুঁচকে বলল সে, আরে আরে কি করছেন আপনি? ইয়াস ছাড়ল না কাশপিয়ার হাত, আরো শক্ত করে ধরে মেজাজ দেখিয়ে পড়ল, তুমি এখানে কি করছো? প্রত্যুত্তরে কাশপিয়া বলল, আমি এখানে পড়বো বলে এসেছি। আমি পড়বো না বলায় আপনিই তো বললেন অশিক্ষিত বউদের সাথে সংসার করবেন না আপনি। তখনই ইয়াস ঝট করে বলল, তোমাকে এত পড়তে হবে না উপমা, কোনো দিকে না তাকিয়ে এক্ষুনি বাসায় যাবে। কাশপিয়ার হাসি হাসি মুখটা সাথে সাথেই চুপসে গেল, গাল ফুলিয়ে তাকিয়ে রইল অন্যদিকে। কাশপিয়াকে দাঁড় করিয়ে রেখে ক্লাসে গেল ইয়াস। মিনিট কয়েক পরে আবারও ফিরে আসলো সে। ওর হাত টেনে নিয়ে গেল নিজের অফিসে। তারপর চেয়ারে বসিয়ে রেখে চোখ মুখ শক্ত করে বলল ইয়াস, আমি ক্লাস শেষ করে ফিরে আসা পর্যন্ত এখানেই বসে থাকবে তুমি, আর এক পাও যদি নাড়িয়েছো পা কেটে ফেলবো বলে দিলাম। কাশপিয়া তখন বলল, এভাবে ধমকালে কিন্তু আমি বেরিয়ে যাব এখনই। সবসময় এভাবে বকুনি না দিয়ে একটু চুমুটুমুও তো দিতে পারেন, নিরামিষ লোক একটা। কাশপিয়ার কথায় ইয়াস প্রথমে রেগে তাকালো কাশপিয়ার দিকে। কাশপিয়া ভাবলো ভুল করেছে সে, তাই চুপ করে বসে রইল বাধ্য মেয়ের মতো। ইয়াস হুট করেই হেসে উঠল কাশপিয়ার ভয়ার্থ মুখশ্রী দেখে। এগিয়ে গেল ওর কাছে। কাশপিয়া কিছু বুঝে ওঠার আগেই ইয়াস ঠোঁট আঁকড়ে ধরল ওর। শত চেষ্টা করেও কাশপিয়া নিজের থেকে দূরে সরাতে পারল না ইয়াসকে। কিছুক্ষণ পর ইয়াস ছেড়ে দিল ওকে। বড় বড় শ্বাস ফেলে ইয়াসের দিকে রেগে তাকালো কাশপিয়া। ইয়াস ঠোঁট কামড়ে হাসলো। কাশপিয়ার ঠোঁটে আবারও ছোট করে চুমু দিয়ে বলল ইয়াস, এসব কি উপমা? আমার চুমু পাওয়ার সহ্য ক্ষমতা নেই, আবার আমাকেই কাছে ডাকো। ইয়াসের কাণ্ডে কাশপিয়ার ঠোঁটের কোণে দুষ্টুমিতে ভরা হাসি দেখা গেল। ইয়াসের গলা জড়িয়ে ধরে বলল ওকে, পুরো আপনিটাকেই তো সামলাই আমি, আর এই চুমু আর কি? কাশপিয়ার কথায় ইয়াস হেসে উঠল। উপমা ভালোই জব্দ করতে শিখেছে ইয়াসকে, কেমন কথার জালে ফাঁসিয়ে দিল ওকে। ঘন্টাখানেক ধরে ইয়াসের অফিসে বসে আছে কাশপিয়া। বিরক্ত হচ্ছে সে, আর বসে থাকতে পারছে না এখানে। এই ভেবে উঠে দাঁড়িয়েছিল চলে যাবে বলে। তখনই দরজার সামনে দাঁড়িয়ে থাকা ইয়াসকে দেখলো। 2 হাত বুকে ভাঁজ করে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে ইয়াস। রেগে তাকিয়ে আছে কাশপিয়ার দিকে। ইয়াসের এমন রাগান্বিত চেহারা দেখে দ্রুত চেয়ারে বসে পড়ল কাশপিয়া।
তাকিয়ে রইল মেঝের দিকে। ইয়াস হেঁটে আসলো ওর কাছে, কথা না বলে হাতটা ধরে নিয়ে গেল বাইরে। কাশপিয়া বসে আছে ইয়াসের মার্সিডিজ কারটাতে। ইয়াস গেটের সামনে দাঁড়িয়ে কথা বলছে অন্য এক প্রফেসরের সাথে। কথা শেষ করে চলে আসবে ইয়াস, এমন সময় মেহেক ছুটে এসেছে কোথা থেকে। ইয়াসের সামনে দাঁড়িয়েছে সে। ইয়াস বেশ বিরক্ত হলো। চলে যেতে নিলেই বলল মেহেক, স্যার চলে যাচ্ছেন কেন? আমি তো আপনার সাথে কথা বলতেই আসলাম। প্রতি উত্তরে ইয়াস বিরক্তি নিয়ে বলল, আমি তোমার কথা শুনতে চাই না মেহেক, জাস্ট লিভ নাও। বলেছি না আমার সামনে আসবে না তুমি। ইয়াস চলে যাচ্ছিল কথাটা বলেই দ্রুত গিয়ে পথ আটকালো মেহেক। ইয়াস পাত্তা দিল না তেমন, চলে যাচ্ছিল নিজের মতো করে। তখনই মেহেক পেছন থেকে বলে উঠল ইয়াসকে, আমি আপনাকে পছন্দ করি স্যার। ওই মেয়েটার মধ্যে কি এমন আছে যা আমার মধ্যে নেই? আমাকে আপনি বলুন, আপনার কেমন মেয়ে ভালো লাগে, আমি চেষ্টা করব ওরকম হওয়ার। সাইফানও দৌড়ে এসেছে মেহেকের পিছু পিছু। ওর পাগলামিতে বিরক্ত হচ্ছে সাইফানও, তাই ধমক দিয়ে বলছে ওকে, আর ইউ কেজি মেহেক, স্যার বিবাহিত, তুই জানিস না? সাইফানের কথায় মেহেক বিরক্ত হয়ে বলল, চুপ কর সাইফান, তুই জানিস না আমি ওনাকে ভালোবাসি? সাইফান তখন বিরক্ত হয়ে বলল, এটাকে ভালোবাসা বলে না মেহেক, অন্যায় করছিস তুই। কিছুক্ষণ তর্কাতর্কি হলো সাইফান আর মেহেকের মধ্যে। সাইফানের চোখ গেল সামনে দাঁড়িয়ে থাকা ইয়াসের দিকে। চোখ মুখ রাগের আভাস ওর। কখন এসে ওদের সামনে দাঁড়িয়েছে দুজনেরই কেউ তা খেয়ালই করেনি। সাইফান প্রচন্ড ভয় পায় ইয়াসের অমন রাগকে। সেও সেটা অজানা নয়। মেহেকও সমানভাবেই ভয় পায় ইয়াসকে। তবে আজ ওর কি হলো কে জানে। পরিস্থিতি স্বাভাবিক করতে সাইফান আমতা আমতা করে জিজ্ঞেস করলো, কিছু বলবেন স্যার? ইয়াস তাকালো গাড়িতে বসে থাকা কাশপিয়ার দিকে। মনোযোগ দিয়ে ইয়াসের ফোন ঘাঁটছে সে। এখানে এত সময় ধরে কি হলো না হলো কিছুই হয়তো কানে যায়নি কাশপিয়ার। আর যাবেই বা কি করে, ওদের থেকে গাড়ির দূরত্ব একটু বেশি। ইয়াস কাশপিয়ার দিকে চোখ সরিয়ে মেহেকের দিকে তাকালো, বলল ওকে, প্রথমত তুমি আমার স্টুডেন্ট, এর বেশি কিছুই নয়। মেহেক, বারবার আমি তোমাকে ক্ষমা করব না। নেক্সট টাইম এমন ভুল করলে আমি তোমাকে পানিশ করব। ইয়াস ওর গাড়িটার দিকে ইশারা করে বলল আবারও, অ্যান্ড লিসেন, ওই যে দেখছো গাড়িতে বসে থাকা মেয়েটা, সে আমার ওয়াইফ, আমার ভালো থাকার কারণ। পুরো দুনিয়ার কাছে হেরে গিয়ে ক্লান্ত হলে একমাত্র ওর কাছে গিয়েই আমি শান্তি খুঁজে পাই। আর ইয়াসের ভালোবাসা পাওয়ার যোগ্যতা কেবল তার উপমাতেই আছে। তুমি কেন মেহেক, পৃথিবী কেউ আমার উপমার মতো হতে পারবে না। আর হলেও তার প্রতি আমার ভালোবাসা জন্মাবে না। মেহেক হয়তো বুঝলো সে ভুল করেছে। চুপ করেই প্রতিটা কথা শুনল ইয়াসের। ছোট্ট করে সরি বলল ইয়াসকে। তবে ইয়াস শুনেছে কিনা সন্দেহ। ওদেরকে ওখানে রেখেই চলে গেছে সে। ইয়াসের যার দিকে তাকিয়ে সাইফান মুচকি হেসে বিড়বিড় করে বলছে, ভালোবাসলে তো এভাবেই ভালোবাসতে হয়। রাত 12টার কাছাকাছি। কাশপিয়ার শরীরটা আজ খারাপ লাগছে। সকাল থেকেই বমি হচ্ছে প্রচুর। ইয়াসকে তা বুঝতে দেয়নি। বুঝলেই তো এই রাত বিরাতে নিয়ে যাবে হসপিটালে। ইয়াস বসে আছে সোফায়, শুয়ে থাকতে আর ভালো লাগছে না কাশপিয়ার। বিছানা থেকে উঠে কাবারটা খুলেছে। কতগুলো জামা কাপড় বের করে বিছানায় ফেলে দিয়েছে। তারপর একটা একটা করে গায়ে লাগিয়ে দেখছে আয়নার সামনে গিয়ে ওকে কেমন লাগছে। সবকিছুই করছে তবে ইয়াসের মনোযোগ নিজের দিকে আনবে বলে। কিন্তু ইয়াস তো ল্যাপটপে মুখ গুজে আছে, একবারও তাকাচ্ছে না কাশপিয়ার দিকে। ফলে বিরক্ত হয়েই ইয়াসের সামনে গিয়ে দাঁড়ালো কাশপিয়া। বলল ওকে, শুনুন। নিজের কাজে ব্যস্ত থেকেই উত্তর দিল ইয়াস। হ্যাঁ বলো, শুনছি। প্রতি উত্তরে কাশপিয়া বলল, আমি আগের থেকে অনেকটা মোটা হয়ে গেছি তাই না? ইয়াস তাকালো কাশপিয়ার দিকে। তারপর ভালো করে পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করলো। তারপর মুচকি হেসে বলল, কই না তো, তুমি তো আগের মতোই সুন্দর আছো। প্রতি উত্তরে কাশপিয়া বলে উঠল, না আমি আগে থেকে অনেকটা মোটা হয়েছি, ভালো করে একটু দেখুন না। আর একটা জিনিস জানেন? ইয়াস তখন বলল, না বললে জানবো কি করে? প্রতি উত্তরে কাশপিয়া বলে উঠল, আমার না ইদানিং অনেক টক খেতে ইচ্ছে করে, এনে দিবেন? ইয়াস তখন ল্যাপটপের দিকে চোখ রেখেই আস্তে করে বলে উঠল, এনে দেব। কাশপিয়ার রাগ হলো প্রচুর। হাতের জামাটা বিছানায় ছুঁড়ে ফেলে বিড়বিড় করে বলল, বোকা লোক একটা, এত কিছু বলি তাও বুঝে না। ইয়াস ল্যাপটপ থেকে চোখ সরিয়ে তাকালো কাশপিয়ার দিকে। কি বলেছে না বুঝলেও মুখের ভাবভঙ্গি দেখে বুঝলো কাশপিয়া রাগ করেছে কোনো কারণে। তাই ইয়াস উঠে এসে পাশে দাঁড়ালো কাশপিয়ার। পিছন থেকে জড়িয়ে ধরে বলল ওকে, কি হয়েছে উপমা, রাগ করছো কেন? কাশপিয়া তখন রেগে বলে উঠল, কি হবে, কিছুই হয়নি, ছাড়ো না আমাকে।
ইয়াস তখন বলে উঠল, না, ছাড়বো না। তোমার না বাবু চাই? কাশপিয়া ঘুরে তাকালো ইয়াসের দিকে। ওর বুকে হাত রেখেই মিষ্টি হেসে বলল, চাই তো। ইয়াস হেসে কাশপিয়া কানের কাছে গেল, তারপর ফিসফিস করে বলল ওকে, তাহলে এত পালাই পালাই করছো কেন? চলো বাবু আনার প্রসেস শুরু করি। আর ইউ রেডি? ফলে কাশপিয়া হাসলো, দুহাত দিয়ে গলা আঁকড়ে ধরলো ইয়াসের। ইয়াস একটু একটু করে এগিয়ে যাচ্ছে ওর দিকে। তখনই কাশপিয়ার গাটা গুলিয়ে এলো। ইয়াসের থেকে নিজেকে ছাড়িয়ে দ্রুত ছুটে গেল ও আশ্রমে। তবে কি হলো বুঝতে না পেরে ওর পিছু পিছু ছুটে গেল ইয়াসও। মাথা ঘুরছে কাশপিয়ার, পেটে যা ছিল উগলে দিয়েছে সব। ঢাল সামলাতে না পেরে পড়ে যেতে নিলে দুহাতে আগলে নিয়েছে ইয়াস। কাশপিয়ার এমন অবস্থা দেখে চিন্তা হলো ইয়াসের, তাই সময় নষ্ট না করে কাশপিয়াকে কোলে তুলে নিল। তারপর বিছানায় শুয়ে দিয়ে উদ্বিগ্ন গলায় বলল ইয়াস, উপমা, কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে? কোথায় কষ্ট হচ্ছে আমাকে বলো, বলো উপমা। নেবু নেবু চোখে ইয়াসের চিন্তিত মুখটার দিকে তাকিয়ে উত্তর দিল কাশপিয়া, আমি ঠিক আছি। প্রতি উত্তরে ইয়াস বলল চিন্তিত হয়ে, না না, তুমি ঠিক নেই, তুমি অসুস্থ উপমা। আমাকে আগে বলনি কেন তোমার শরীর খারাপ লাগছে? কথাগুলো বলে ইয়াস দ্রুত উঠে দাঁড়ালো। ফোন খুঁজে নিয়ে এলো কাউকে কল দেবে বলে। তবে কাশপিয়ার আর বুঝতে বাকি নেই ডাক্তার ডাকতে চাইছে ইয়াস। কাশপিয়া ইয়াসের শার্টের কর্নার টেনে ধরতেই ইয়াস মাথাটা নুয়ে তাকালো ওর দিকে। এই সুযোগে ইয়াসের কানে ধরে রাখা ফোনটা কেড়ে নিল কাশপিয়া। ওর হাতটা টেনে এনে রাখলো নিজের উদরের ওপর। কাশপিয়া ইয়াসের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে উঠল, আমাদের জুনিয়র আসছে। কাশপিয়ার কথাটা কানে যেতেই ইয়াস কিছুক্ষণ থাম মেরে বসেছিল ওভাবেই। কাশপিয়া কি পড়েছে নিউরনে পৌঁছাতে চোখ মুখে অদ্ভুত এক ভালো লাগা প্রকাশ পেল ইয়াসের। কাশপিয়াকে ধরে রাখা হাতটা দিকে একবার তাকিয়ে তো পরে আবার তাকালো ওর দিকে। ঠোঁটের কোণে ফুটে উঠল হাসি। তারপর দ্রুত কাশপিয়াকে বুকে টেনে নিল ইয়াস। চুমু দিল ওর পুরো মুখে। শক্ত করে জড়িয়ে ধরে বলল ইয়াস, আমি যা শুনলাম তা কি সব সত্যি উপমা? আমি বাবা হতে চলেছি। আমার ভিতরে এক অদ্ভুত কাঁপুনি হচ্ছে উপমা। আমার আনন্দ হচ্ছে, খুব আনন্দ হচ্ছে। আমি তোমাকে কি যে বলে ধন্যবাদ দেব বলো? কাশপিয়া তখন বলল, আমি আপনাকে কি বলে ধন্যবাদ দেব? আপনি যে আমার মন খারাপের নির্ভরযোগ্য ঔষধ, আমার ভালো থাকার কারণ, আমার ছন্নছাড়া জীবনে আপনি আশার দীপ্ত আলো। ভালোবাসি প্রফেসর সাহেব, ভীষণ ভালোবাসি আপনাকে। সাথে সাথে উত্তর এলো ইয়াসের থেকে। ইয়াস বলে উঠল, আমিও তোমাকে ভালোবাসি উপমা। তোমাতেই আমার সূচনা আর তোমাতেই আমার সমাপ্তি। হাসলো কাশপিয়া। ইয়াসের মতোই শক্ত করে জড়িয়ে ধরল ওকে। মনে মনে ভাবলো সে, এই মানুষটা এত পাগল কেন ওর জন্য, এত কেন ভালোবাসে ওকে। সবার সামনে কঠোর বদমেজাজি, আর কাশপিয়ার সামনে এতটা শান্ত। ছেলেদের ভালোবাসা বুঝি এমনই হয়। ভালোবাসার মানুষ ব্যতীত অন্য সবার কাছে তারা বেপরোয়া। যেমনটা ইয়াস পুরো পৃথিবীর কাছে সে কঠোর বেপরোয়া হলেও কাশপিয়ার কাছে শান্ত একটা মানুষ, যে নিজের সবটুকু দিয়ে ভালোবাসতে জানে কেবল। কাশপিয়া মুচকি হেসে বিড়বিড় করে বলে উঠল, রুহি আপু সত্যি ঠিক বলতো, আমি সত্যি ভাগ্যবতী। কাশপিয়া বিছানায় পড়ে ঘুমাচ্ছে বেঘরে। ওর মাথার কাছটায় বসে আছে ইয়াস। হঠাৎ ফোনের রিংটন বাজতেই সেন্টার টেবিলের ওপর থেকে ফোনটা এনে চোখের সামনে ধরলো ইয়াস। উজ্জ্বলের নাম্বার থেকে কলটা এসেছে দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল ইয়াসের। কলটা রিসিভ করে ফোনটা কানে ধরতেই উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করলো উজ্জ্বল, শুনলাম কাশপিয়া নাকি অসুস্থ, ওর কি হয়েছে ইয়াস? ডাক্তার দেখিয়েছো? চিন্তার কিছু নেই তো? উজ্জ্বলের কথায় ইয়াস হেসে বলল, না দেখিয়েছি, চিন্তার কিছুই নেই। প্রতি উত্তরে উজ্জ্বল বলে উঠল, চিন্তার কিছু নেই মানে? তোমার আপু তো বললো অসুস্থ, কি হয়েছে বুঝিয়ে বলো। উজ্জ্বলের কথায় ইয়াস হাসলো, তারপর মাথার চুলগুলো ঠেলে পিছনের দিকে সরালো। আস্তে করে বলল উজ্জ্বলকে, ইউ আর গোয়িং টু বি অ্যান আঙ্কেল। ফোনের উপাস থেকে উজ্জ্বল প্রফুল্ল হয়ে বলল সাথে সাথে, রিয়েলি? আমি ঠিক শুনলাম? প্রতি উত্তরে ইয়াস বলল, তুমি ঠিক শুনেছ। সুখবর পেয়ে খুশি হলো উজ্জ্বল। তবু ইয়াসকে লজ্জা দিতে বলে উঠল, কিন্তু ইয়াস, তুমি না বললে তোমার বউ ছোট, ওকে বড় হওয়ার সময় দিলে না যে? বাসর সেরে জুনিয়রকে নিয়ে আসা ধাপ তো একবারে আগে থেকে অতিক্রম করে ফেলেছ। তার মানে তুমি আমার সামনে নিরামিষ যে ভাব দেখাতে, তাই না? প্রতি উত্তরে ইয়াস বলে উঠল, কি করব বলো, সামনে ভাজামাজি রেখে লোভ সামলাতে পারে কেউ? বউ ছোট তো কি হয়েছে, আমি ওকে পেলে পুড়িয়ে বড় করে নেব। লজ্জা না দিয়ে অভিনন্দন জানাও আমাকে। উজ্জ্বল নিজের কাজে ব্যর্থ হলো। তারপর মুখে হাসি টেনে বলল উজ্জ্বল,
অভিনন্দন ইয়াস, কলটা কাটো, বাড়ির সবাইকে এক্ষুনি জানিয়ে আসি খুশি খবরটা। এদিকে ইয়াস কলটা কেটে দিল, জানতো উজ্জ্বলের রিয়াকশন এমনই হবে। তারপর ফোনটা হাত থেকে রেখে কাশ্মীর পাশে বসলো ইয়াস। তারপর ওর পেটের উপর থেকে কাপড়টা সরিয়ে কাপা কাপা হাতে স্পর্শ করলো ইয়াস। ইয়াসের ঠোঁটের কোণে হাসি খেলে গেল মুহূর্তেই। এ কেমন অনুভূতি হচ্ছে ওর, মনে হচ্ছে পৃথিবীর সব সুখ ইয়াসের কাছেই। বাবা হওয়ার অনুভূতি কি তবে এমনই? আবারও রিংটন বেজে উঠল ইয়াসের ফোনে। ভাবলো উজ্জ্বলই কল দিচ্ছে, কিন্তু ফোনটা হাতে নিতেই সাইফানের নামটা ভেসে উঠল ফোনের স্ক্রিনে। ইয়াস প্রথমে রিসিভ করবে না বলেও তারপর বারবার কল আসায় বিরক্ত হয়ে রিসিভ করলো, কিন্তু কিছু বলবে তার আগেই ভয়ার্ত কণ্ঠে পড়ল সাইফান। কিছুক্ষণ পর ইয়াসের থেকে কিছুটা দূরেই দাঁড়িয়ে আছে সাইফান, আর ওর পাশে পুলিশের পোশাক পরিহিত লোকগুলো। ওনারা চোখের ইশারায় কিছু বললেন ইয়াসকে। ইয়াস হয়তো বুঝলো ওনাদের ইশারার মানে। একে একে রুম থেকে বেরিয়ে গেলেন সবাই, রইল কেবল সাইফান আর ইয়াস। সাইফান মেহেককে নিয়ে বসালো সোফায়, পাশে গিয়ে বসলো ইয়াস আর সাইফান নিজে। মেহেক ভয় পেয়ে আছে, কান্না করতে করতে তো চোখ মুখ ফুলে গেছে ওর, তাকানো যাচ্ছে না মুখটার দিকে। ওর এমন অবস্থা দেখে সেন্টার টেবিলে রাখা পানির গ্লাসটা মেহেকের সামনে এনে ধরলো ইয়াস। তারপর বলল ওকে, শান্ত হও মেহেক, কি হয়েছে আমাকে বুঝিয়ে বলো। মেহেকও কিছুটা শান্ত হলো, পানির গ্লাস নিয়ে ঢকঢক করে পান করলো সে। কিছু সময় নীরব থেকে আচমকাই কান্না করে দিল আবারও। কান্না করতে করতে বলল ইয়াসকে, আমার আব্বু খুনি, উনি নারী পাচারকারী চক্রের সাথে জড়িত। ওনার বন্ধুর সাথে ফোনে কথা বলছিলেন, আর আমি পিছনেই দাঁড়িয়েছিলাম তখন। আমি নিজের কানে শুনেছি আমার আম্মুকে উনি নিজে হাতে মেরেছেন। সেদিন ক্যাফেতে আপনাদের মারার জন্য লোক পাঠিয়েছিলেন, আমি জেনে ফেলেছি সব। তাই আমাকে আব্বু মেরে ফেলতে চেয়েছিলেন। তো তখনই 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 কি বলো মেহেক? মেহেক তখন বলল, আমি রিভলভারটা হাতে নিয়ে আব্বুর দিকে তাক করলাম। উনি ওটা কেড়ে নিতে চাইলেন আমার থেকে। জোড়াজুড়িতে কখন যে আমার হাত লেগে গুলিটা বেরিয়ে গেছে আমি নিজেও বুঝতে পারিনি। আমি আব্বুকে মারতে চাইনি, বিশ্বাস করুন, কিন্তু কিন্তু আমার কোনো আফসোসও নেই। অমন খুনির সন্তান হয়ে বেঁচে থাকার চেয়ে মৃত্যু ভালো আমার জন্য। মেহেকের আব্বুর সাথে কৌশিকের ব্যাপারটা নিয়েই ঝামেলা হয়েছিল ইয়াসের, কিন্তু তার জন্য যে কেউ কাউকে মারতে চাইবে তার ধারণাতে ছিল না ওর। এই লোকটার জন্যই তবে রুহি মারা গেছে। ঈশানও অনুশোচনা বোধ থেকে বাঁচতেই আত্মহত্যা পথ বেছে নিয়েছে। সবকিছুর মূলে তবে মেয়েকে আব্বু সালমান চৌধুরী। মাথাটা কেমন করছে ইয়াসের, বিরক্ত লাগছে সবকিছু। কিন্তু মেহেক যে একটা বাচ্চা মেয়ে, বাবার ভুলে শাস্তি মেয়েটাকে পেতে হবে। ইস, মেহেকের কথা ভাবতে খারাপ লাগছে ইয়াসের। ইয়াসকে কথাগুলো বলে আবারও অঝরে কান্না শুরু করলো মেহেক। ইয়াস আর সাইফান কত কি বলে সান্ত্বনা দিল ওকে, কিন্তু মেহেক তো জানে তাকে শাস্তি পেতেই হবে। কিছুক্ষণ কান্নাকাটি করার পর নিজেকে কোনো রকমে সামলালো মেহেক। চুপচাপ উঠে দাঁড়ালো সোফা থেকে, পুরুষের সামনে গিয়ে দু হাত বাড়িয়ে দিয়ে বলল সে, অ্যারেস্ট মি। সাথে সাথে মহিলা পুলিশগুলো চলে এলো মেহেকের কাছে। ওকে তোলা হলো পুলিশদের নিয়ে আসা গাড়িটিতে। নির্বাক দৃষ্টিতে চলন্ত গাড়িটার দিকে তাকিয়ে রইল সাইফান আর ইয়াস। দেখতে দেখতে কেটে গেছে অনেকগুলো দিন। কাশ্মীর প্রেগনেন্সির এখন 9 মাস চলছে। সামনের সপ্তাহে ডেলিভারি ডেট দিয়েছে ডাক্তার। ইয়াস তার কাজ থেকে ছুটি নিয়েছে আপাতত। পুরো দিন বাড়িতেই থাকে কাশ্মীর সাথে। মাঝে মধ্যে ওর মুড সুইং হলে ইয়াস ঘুরতে নিয়ে যায় বাইরে। ইয়াস তার উপমাকে সব রকমভাবে ভালো রাখার চেষ্টা করে। কৌশিক আর ইয়ানা মাঝে মধ্যেই আসে কাশ্মীরকে দেখতে। কৌশিক ইয়াসের সাথে কথা বলতে চাইলেও ইয়াস তেমন গুরুত্ব দেয় না ওকে। এতে করে আরও রাগ বাড়ে কৌশিকের। মনে মনে ইয়াসকে কত সময় বকাঝকা করে শান্ত হয়ে যায় আবার। ইয়াস ল্যাপটপ হাতে নিয়ে সোফায় বসে আছে। কাশ্মীর ও কোলে বসে আছে, কাঁধে মাথাটা রেখে নিশ্চিন্তে ঘুমাচ্ছে সে। কাশ্মীর পেটটা বড় হওয়ায় নড়াচড়া করতে বেশ কষ্টই হয়। বাথরুমে গেলেও ইয়াস ওকে নিয়ে যায় হাত ধরে। দাঁড়িয়ে থাকে দরজার সামনে ইয়াস, ওকে একা ছাড়ে না কোনোভাবেই। এই যে এখন ইয়াস জোর করেই নিজের কোলে বসিয়ে রেখেছে কাশ্মীরকে। ল্যাপটপের থেকে চোখটা সরিয়ে কাশ্মীরের দিকে তাকালো ইয়াস, দেখে নিল তার উপমা ঘুমিয়েছে কিনা। ঘুমিয়ে পড়ছে দেখে দেরি করলো না আর, কোলে তুলে বিছানায় শুয়ে দিল ওকে। ইয়াস উঠে চলে যেতে চাইলে বাধা দিল কাশ্মীর। পেটে হাত দিয়ে উঠে বসতে চাইলে ইয়াস চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করলো ওকে, কি হলো উপমা, কোথায় কষ্ট হচ্ছে আমায় বলো। কাশ্মীর কোনো মতে উঠে বসলো। ইয়াসের দিকে কিছুক্ষণ তাকিয়ে তার মাথাটা রাখলো ইয়াসের কাঁধে। তারপর ঘন ঘন মাথা নেড়ে বলল,
প্রফেসর সাহেব, তাড়াতাড়ি একটা চুমু দিন তো, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আমার। ইয়াস প্রথমে ভেবেছিল কাশপিয়ার পেন উঠছে হয়তো, কষ্ট হচ্ছে ওর, কিন্তু এখন বুঝতে বাকি নেই বউ তার দুষ্টুমি করছে। কি আর করবে ইয়াস, একমাত্র বউয়ের কথা কি ফেলবে কি করে। কথা না বলে কাশপিয়াকে জড়িয়ে ধরল সে, আলতো করে নিজের ঠোঁট ছুঁয়ে দিল ওর পুরো মুখে। কাশপিয়া খামচে ধরেছে ইয়াসের মাথার চুলগুলো। বিরক্ত হলো ইয়াস, গম্ভীর কণ্ঠে বলল কাশপিয়াকে, আমার মাথার চুলগুলো সব ছিঁড়ে ফেলো তুমি। কাশপিয়ার ভীষণ রাগ হলো ইয়াসের কথায়, বুকে ঘুষি মেরে বলল, দূর, আর রোমান্টিক লোক একটা, রোমান্সের সময় বউরা এমন করে, মুভি তো দেখোনি। ইয়াস মাথা হাত ঠেকিয়ে বসে রইল ওখানেই। ইয়াস চুপ করে বসে আছে, তাও এমন ভঙ্গিতে। কাশপিয়ার মনে হলো শরীর খারাপ করছে হয়তো। কাশপিয়া ইয়াসের গালে আর হাতে হাত রেখে উদ্বিগ্ন গলায় বলে উঠল, কি হয়েছে আপনার? ইয়াস একধানে তাকিয়ে আছে কাশপিয়ার মুখটার দিকে, ঘন ঘন নিঃশ্বাস ফেলছে ক্রমাগত। কাশপিয়া আর ইয়াসের ঠোঁট জয়ের দূরত্ব খুব একটা বেশি নয়। এই দূরত্ব কমিয়ে দিতে সময় নিল না ইয়াস। আঁকড়ে ধরল কাশপিয়া গোলাপ রাঙা ঠোঁট দুটো। শত চেষ্টা করেও ইয়াসকে নিজের থেকে সরাতে পারল না কাশপিয়া। কিছুক্ষণ পর ইয়াস ছাড়লো ওকে, বেজে ঠোঁটে আঙুল ছুঁয়ে বলল মাদকতা মিশিয়ে কণ্ঠে, এতটা কাছে এসে নাও বৌমা, আমি কন্ট্রোললেস হয়ে গেলে বেবির ক্ষতি হবে যে। রাগে পুষছে কাশপিয়া, ইয়াসের কাজে বিরক্ত সে। চুমু দিতে বলেছিল, কিন্তু এভাবে দম আটকে মরেই যাচ্ছিল আরেকটু হলে। ইয়াস আবারও কাশপিয়ার কাছে আসতে চাইল, আলতো করে ওর বুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল কাশপিয়া। তারপর বলে উঠল, সরুন তো, আরেকটু হলে তো দম বন্ধ করে মেরে ফেলছিলেন আমাকে। আপনার এসব লুচ্চামি দেখে আমার বাচ্চাটাও পেট থেকে পেকে বেরোবে। ইয়াস তখন বলে উঠল, আমি লুচ্চামি করি? কাশপিয়া তখন বলে উঠল, তাছাড়া কি? কাশপিয়ার কথা শুনে ইয়াস বলে উঠল, তুমি তো চুমু খেতে চাইলে উপমা, চুমু দিতে গেলে কন্ট্রোললেস হয়ে গেলে আমার কি দোষ বলো? লোভ তো দেখালে তুমি নিজেই। ইয়াসে এমন কথার জালে আটকা পড়লো কাশপিয়া। কথা কাটাতে বলে উঠল, আর কত লজ্জা দিবেন আমাকে, সরুন এবার, ঘুম পাচ্ছে আমার। তবে ইয়াস নড়ল না এক ছিল। কাশপিয়ার কথায় ঠোঁট কামড়ে হাসল সে। কাশপিয়া ঘুমিয়ে পড়লে ওর পেটে চুমু দিল ইয়াস। তারপর বলল বিড়বিড় করে, জুনিয়র, তাড়াতাড়ি চলে এসো তো, তোমার মাম্মার আদর না পেয়ে পাপ্পা তো একদম শুকিয়ে যাচ্ছে দিন দিন। ইয়াসের কথাটা কানে আসতেই কাশপিয়া চোখ খুলে তাকালো, আসলো ইয়াসের কথা শুনে। ও পুজে ফেলার আগেই আবার বন্ধ করে নিল চোখের পাতা। সময়টা সন্ধ্যা। সাইফানের সাথে দেখা করতে একটা ক্যাফেতে এসেছে ইয়াস। মেহেকের ব্যাপারে কথা বলছিল দুজনে। এর মধ্যে ইয়ানার কল আসলো ইয়াসের ফোনে। আসার আগে ইয়ানাকে রেখে এসেছিল কাশপিয়ার কাছে। কোনো দরকারে কল দিচ্ছে ভেবেই রিসিভ করলো ইয়াস। ফোনের ওপার প্রান্তে থাকা ইয়ানা তখন বলে উঠল ইয়াসকে, ইয়াস, তাড়াতাড়ি হসপিটালে আয়, আমি কাশপিয়াকে নিয়ে ওখানেই যাচ্ছি। ইয়াস তখন চিন্তিত হয়ে বলল, কেন, কি হয়েছে? আমার উপমা ঠিক আছে? তখন ইয়ানা বলে উঠল, ঠিক নেই ইয়াস, ওর লেবার পেইন উঠেছে। এত কথা না বলে যত দ্রুত সম্ভব আয় চলে হসপিটালে। ইয়াস তখন বলে উঠল, আমি এক্ষুনি আসছি। কথাটা বলে দেরি করেনি ইয়াস, দ্রুত ছুটে এসেছে হসপিটালে। কাশপিয়াকেও অত সময়ে নিয়ে যাওয়া হয়েছে ওটিতে। হসপিটালের করিডোরে পায়চারি করছে ইয়াস। কেমন অস্থির অস্থির লাগছে ওর, শান্তি পাচ্ছে না কোনোভাবেই। ইয়াসের বাড়ির সার্ভেন্ট সাইফান আর কৌশিক সবাই দাঁড়িয়েছে এক পাশে। বাড়ি থেকে বারবার উজ্জ্বল আর সুফিয়া বেগমের কল আসছে। ইয়াসের মাথা ঠিক নেই, বিরক্ত হয়ে ফোনটাই অফ করে রেখেছে সে। কৌশিক এগিয়ে এলো ইয়াসের দিকে, মান অভিমান দূরে ঠেলে কথা বলল ওর সাথে। শান্ত হ ইয়াস, সব ভালোই হবে। ইয়াস তখন বলে উঠল, আমি শান্ত হতে পারছি না কৌশিক, এত সময় হলো ইয়ানা বেরোচ্ছে না কেন? আমার যে দম বন্ধ লাগছে। আমার উপমা ঠিক আছে তো? ইয়াসে এরকম এক একটা প্রশ্নে কি উত্তর দেবে বুঝে উঠতে পারল না কৌশিক। ওরও তো চিন্তা কম হচ্ছে না বোনের জন্য। কাশপিয়ার বয়স কম, এই বয়সে বাচ্চা নিলে কত রকমের সমস্যায় পড়তে হয় মেয়েদের, কিন্তু ওর যে কিছুই করার নেই, সবই আল্লাহর ইচ্ছা। কৌশিক তো বারবার ওনাকেই ডাকছে আর বলছে যেন সুস্থ থাকে ওর বোনটা। অপেক্ষার অবসান ঘটল অবশেষে। একটা ছোট বাচ্চাকে সাদা রঙের তোয়ালেতে জড়িয়ে ওটি থেকে বের করলো ইয়ানা। নার্সরা মিলে কাশপিয়াকে নিয়ে গেল অন্য কেবিনে। বাচ্চাটা কান্না করে যাচ্ছে ক্রমাগত, ছোট্ট ছোট্ট হাত পাগুলো নাড়ছে সে। কৌশিকের মুখের অন্ধকার সরে গেল, ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল ওর। বাচ্চাটাকে দেখবে বলে দৌড়ে গেল ইয়ানার কাছে। ইয়াস এখনো দাঁড়িয়ে আছে আগের অবস্থাতেই। ইয়ানা হেঁটে এলো ওর কাছে, বাচ্চাটিকে দেখিয়ে বলল ইয়াসকে,
তোর প্রিন্সেসকে দেখবি না ইয়াস? দেখ, ও দেখতে না পুরোপুরি তোর মতো হয়েছে। তবে ইয়াস এখনো তাকালো না বাচ্চাটির দিকে। জিজ্ঞেস করে উঠল ইয়ানাকে, ইয়ানা, আমার উপমা কেমন আছে? ইয়ানা কথা বলল না, চুপটি করে দাঁড়িয়ে রইল সে। ইয়ানার মুখটা দেখে চিন্তা হলো ইয়াসের। ওর উপমা কি তাহলে ভালো নেই? উত্তর দিচ্ছে না কেন ইয়ানা? ইয়াস অপেক্ষা করলো না আর, দ্রুত ছুটে গেল কাশপিয়ার কেবিনের দিকে। ইয়ানাও পিছু ডাকলো, তবে শুনল না সে। কৌশিক তাকিয়ে আছে ইয়াসের চার পানে, অবাক হচ্ছে সে। এই বদমেজাজি একরোকা ছেলেটা কাউকে এতটা ভালোবাসতে পারে। কৌশিক তো এতদিন ভুল ভেবে এসেছে ইয়াসের ব্যাপারে। ওর কাছে কাশপিয়া বেশ ভালোই আছে, ভালো থাকবে আজীবন। ইয়াসের মতো ছেলেরা সহজে কাউকে ভালোবাসতে পারে না। আর যদি ভালোবাসে তবে মন প্রাণ দিয়েই ভালোবাসে। বেডে শুয়ে থাকা কাশপিয়ার হাতটা শক্ত করে ধরে রেখেছে ইয়াস। এতটা সময় হলো কাশপিয়ার এখনো সেন্স ফিরছে না। ইয়াস ওকে অন্য কোনো ভালো হসপিটালে নিয়ে যেতে চাইলে মানা করেছেন ডাক্তাররা। শরীর দুর্বল, তাই জ্ঞান হারিয়েছে, এটা বলেই বুঝিয়েছেন ওকে। এখনো বাচ্চার মুখ দেখেনি ইয়াস। ইয়াসের বড্ড চিন্তা হচ্ছে উপমার জন্য। কেমন পাগল পাগল লাগছে নিজেকে। কাশপিয়ার বন্ধ করে রাখা দুই চোখের পাতায় চুমু দিল ইয়াস। হাত ধরে রাখলো আগের মতো করে। প্রায় অনেকটা সময় পর চোখ খুলে তাকালো কাশপিয়া। চোখ খুলতেই ইয়াসকে দেখলো সে। শরীরের সব অসুস্থতা, ক্লান্তি কোথায় যেন মিলিয়ে গেল ইয়াসের মুখটা দেখে। ইয়াস এখনো ধরে রেখেছে কাশপিয়ার হাতটা, চুমু দিচ্ছে বারবার। কাশপিয়াও হাসলো, আস্তে করে বলল ইয়াসকে, পুচকের বাপ, সব চুমু কি হাতেই দিবেন? মুখটা আমার শুকিয়ে গেছে দেখুন। কাশপিয়ার কণ্ঠ কানে আসতেই দুটো মুখ তুলে তাকালো ওর দিকে ইয়াস। কাশপিয়ার হাসি মুখটার সাথে সাথেই চুপসে গেল। ইয়াসের চোখ ভিজে আছে কেন? কান্না করেছে বুঝি? ভালো করেই ইয়াসকে পর্যবেক্ষণ করলো কাশপিয়া। ইয়াসের গায়ে থাকা শার্টের বুকের দিকে বোতামগুলো সব খুলে রাখা, মাথার চুলগুলো এলোমেলো হয়ে আছে, মুখটা কেমন শুকিয়ে আছে। কাশপিয়ার বুঝতে বাকি রইল না ওর জন্য ইয়াসের চোখ মুখে এই অবস্থা। ইয়াস কাশপিয়ার দিকে কিছুটা ঝুঁকলেই ওর মুখ স্পর্শ করলো কাশপিয়া। বলল ইয়াসকে, তারপর, কাঁদছেন কেন আপনি? আমি ঠিক আছি একদম, দেখুন। ইয়াস কাশপিয়া হাত ধরে চুমু দিল আবারও। বলল ওকে, কই কই কাঁদছে না তো। কাশপিয়া তখন বলে উঠল, মিথ্যে বলতে হবে না আর। আমাদের পুচকে কোথায়? দেখছেন ওকে কার মতো হয়েছে? ইয়াসের এত সময় তো মনেই ছিল না বাচ্চার কথা। বইয়ের চিন্তায় এতটাই উদাসীন হয়ে পড়েছিল যে মেয়ের মুখটাও এখনো পর্যন্ত দেখেনি। ইয়ানা রুমে ঢুকলো তখন। কোলে ইয়াস আর উপমার ছোট্ট প্রিন্সেসটা। ইয়ানা হেঁটে এলো দুজনের কাছে। বাচ্চাটিকে কাশপিয়ার পাশে শুয়ে দিয়ে অভিনন্দন জানালো দুজনকেই। ইয়াস মুচকি হেসে ধন্যবাদ জানালো ইয়ানাকে। ইয়ানা ওদের সঙ্গে কথা বলে চলে গেল সেখান থেকে। ইয়াস তাকালো মেয়ের ছোট্ট মুখটির দিকে। ইস, কত মায়া মুখটাতে। ইয়াস চুমু দিল মেয়ের হাতে। বাচ্চা মেয়েটা কি বুঝলো কে জানে, বাবার স্পর্শ পেয়ে কান্না থামিয়ে দিল সে। কাশপিয়া বেশ কিছুক্ষণ ধরে তাকিয়ে আছে মেয়ের মুখটির দিকে। গায়ের রং থেকে শুরু করে চোখ, নাক সব যেন ইয়াসের মতো হয়েছে। কাশপিয়া বাবা মেয়ের দিকে বেশ অনেকক্ষণ তাকিয়ে তারপর হেসে বলে উঠল ইয়াসকে, ব্যাপারটা কি হলো? আমি পেটে ধরলাম, এত কষ্ট করে পৃথিবীতে আনলাম, আর মেয়ে হলো আপনার মতো করে? ইয়াস হাসছে কাশপিয়ার কথা শুনে। ভাব দিকে বলছে ওকে, তুমি পেটে ধরলে কি তবে? মেয়েকে পৃথিবীতে আনা অর্ধেক কাজ তো আমি করেছি। কাশপিয়া উত্তর খুঁজে পেল না আর। মানুষটা বড্ড চালাক, যাই বলুক না কেন ওনার কাছে যেন উত্তর সবসময় রেডি করাই থাকে। ফোনে রিংটন বেজে উঠল ইয়াসের। চোখের সামনে আনলে দেখলো ওর আম্মু সুফিয়া বেগম কল দিয়েছেন। কথা বলতেই উঠে যাচ্ছিল ইয়াস। কি যেন মনে হলো কাশপিয়ার। ইয়াস চলে যাচ্ছে বুঝতে পেরে বলল ওকে, আমাকে একা ফেলে কোথায় যাচ্ছেন? প্রতি উত্তরে ইয়াস বলে উঠল, মেয়ে আর তার মায়ের জন্য গিফট আনতে। লাগবে না গিফট? কাশপিয়া তখন বলে উঠল, ওসব পরে হবে, আগে মেয়ের নাম কি রাখবো বলুন তো। তখন ইয়াস চোখ বুলালো মেয়ের দিকে। কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, নাম রাখবো ইরা। কাশপিয়া তখন বলে উঠল, না, রিদিমা রাখবো। ইয়াস তখন বলে উঠল, হুম, আমার মেয়ের নাম আমিই রাখবো। তখন কাশপিয়া বলে উঠল, কেন কেন, মেয়ে বুঝি আপনার একার? ওকে জন্ম দিল কে? কাশপিয়া এমনভাবে কথাটা বলেছে ইয়াস না মেনে আর পারলই না ওর কথা। তবে এই নাম রাখা কারণটা ঠিক বুঝল না সে। ইয়াস বা কাশপিয়ার নামের সাথে তো মিলে না নামটা। নিজের মনে কৌতূহল মেটাতে জিজ্ঞেস করে উঠল কাশপিয়াকে, উপমা, হিদিমা নামটাই বা কেন? তখন কাশপিয়া বলে উঠল, কারণ আছে তাই। ইয়াস কিছুক্ষণ ভাবুক দৃষ্টিতে কাশপিয়ার দিকে চেয়ে রইল। তারপর কি যেন ভেবে হাসলো সে।
হয়তো বুঝলো কাশপিয়ার এই নামটা রাখার কারণ। তবে আর কথা বাড়লো না, মাথা নামিয়ে সম্মতি জানালো কাশপিয়ার কথা। তবে মনে মনে ভেবে নিল ইয়াস, কাশপিয়া মেয়ের নাম যেই রাখুক না কেন, ইয়াস ওর পুচকে তো ইরা নামেই ডাকবে। সময় আর স্রোত অপেক্ষা করে না কারোর জন্য। দিন পরিবর্তন হয়, সাথে পরিবর্তন হয় প্রতিটা মানুষের জীবনের গল্প। মাঝখানে পেরিয়ে গেছে 4টা বছর, পরিবর্তন হয়েছে অনেক কিছুই। তবে পরিবর্তনগুলো খারাপ নয়, সবটাই ছিল ভালো। এত পরিবর্তনের মাঝে যে জিনিসটা অপরিবর্তন রয়ে গেছে তা হলো উপমার প্রতি ইয়াসের ভালোবাসা। এতগুলো দিন পেরিয়েছে, কিন্তু ওদের দুজনের ভালোবাসা এখনও ঠিক প্রথম দিনের মতোই আছে। আগে যেই দুজনের মধ্যে ঝগড়া ঝামেলা হতো, ইরা আসার পর তাও আর হয় না এখন। মেয়েকে নিয়ে ছুটাছুটি করতে করতেই কেটে যায় ওদের দুজনের। আর ঝগড়া করার সময় বা কোথায়? ইয়াত কাশপিয়ার সংসার ভরে উঠেছে আনন্দে আর সুখে। কৌশিক আর ইয়ানার ঘর আলো করে এসেছে একটা ছোট্ট রাজপুত্র, নাম তার ইগরান। ইয়ানা আর কৌশিক এখানকার সব ছেড়ে ছুড়ে চলে গেছে দেশে 2 বছর আগেই। দেশে যাওয়ার জন্য আর কাছের মানুষগুলোকে দেখার জন্য। মনটা সমসময় আঁকু পাকু করে কাশপিয়ার। কিন্তু ইয়াসের কাজের জন্য এখন আর বায়না করে না সে যাবে বলে। আস্তে আস্তে সব মানিয়ে নিয়েছে। কাশপিয়াকে দেখলে মাঝে মধ্যে অবাক হয় ইয়াস। চঞ্চল মেয়েটা কেমন শান্ত হয়ে গেছে এখন। মাঝে মধ্যে তো কাশপিয়ার কাজে ইয়াসের রাগ হলেও বকাঝকা করে, কিন্তু আগের মতো আর তর্কাতর্কি করে না কাশপিয়া। সে তো জানে ইয়াসের রাগ ক্ষণস্থায়ী, রাগ কমে গেলে তাকে বুকে টেনে নেবে আবারও। আজকে ইরার জন্মদিন, তাই বাড়িতে সকাল থেকে গেস্টদের আসা যাওয়া চলছে। ইরার জন্মের পর ইয়াস বাড়িতে বাড়তি লোক রেখেছে মেয়ের দেখাশোনার জন্য। আজকে সবরা সামলে নিচ্ছেন ওনারাই। কাশপিয়া নিজের রুমেই ছিল, সব গোছগাছ করে সাজতে বসেছে সে। কাশপিয়া আজকে পার্পেল কালারের একটা সুন্দর জর্জেটে শাড়ি পরেছে, গলায় হাতে কানে ডায়মন্ডে পাতলা জুয়েলারি সেট। এগুলো ইয়াসেরই দেওয়া। আগের বার অ্যানিভার্সারিতে কাশপিয়াকে শাড়ি আর জুয়েলারিগুলো গিফট করেছিল ইয়াস। আগে সুযোগ বা সময় কোনোটাই হয়ে ওঠেনি এগুলো পরে ওঠার। আর আজকে গেস্ট আসবে, তাই কিছু না ভেবেই পরে নিল সে। কাশপিয়ার মাথা লম্বা চুলগুলো খুব বিরক্ত করছে ওকে। ছোট একটা ক্লিপ নিয়ে আটকে নিয়েছে চুলগুলো। তারপর আয়নায় নিজেকে দেখে মেঝের দিকে চোখ গেল তার। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা খেলনাগুলো চোখে পড়ল। একটা একটা করে তুলে রাখলো সব। হঠাৎই মনে হলো কেউ দাঁড়িয়ে আছে পেছনে। কাশপিয়ার মাথা ক্লিপটা খুলে দিয়েছে সে। মানুষটা যে ইয়াস ছাড়া আর কেউ নয়, বুঝতে বাকি নেই কাশপিয়ার। ইয়াসে এমন কাজে বিরক্ত হলো সে। দূরে দাঁড়িয়ে ঘাড় পিড়ে তাকালো ইয়াসের দিকে। কিছু বলবে, তখনই ইয়াস বলে উঠল, চুপ। তারপর ইয়াস কাশপিয়াকে নিয়ে গেল আয়নার সামনে। লম্বা চুলগুলো দিয়ে খোপা করে দিল। খোপায় গুজে দিল বাগান থেকে তুলে আনা টাটকা লাল গোলাপ। কাশপিয়া হাত দিয়ে দেখে নিল, বলল ইয়াসকে, কি করলেন? ইয়াস শক্ত করে 2 হাত দিয়ে জড়িয়ে ধরল কাশপিয়াকে। তারপর ঘাড়ে থুতনি রেখে বলল, আমার ফুলকে ফুল দিলাম, তোমার পছন্দের বেলি ফুল পেলাম না, তাই গোলাপি দিলাম। প্রত্যুত্তরে কাশপিয়া মুচকি হেসে বলল, সব ফুলই আমার পছন্দ। ইয়াস তখন মোহনীয় গলায় বলে উঠল, তুমি নিজেই তো একটা ফুল উপমা, আমার ব্যক্তিগত ফুল। ইহাসের কথায় মুচকি হাসল কাশপিয়া। এই মানুষটার প্রশংসা না পেলে সাজগোজ করাই বৃথা যে। তবে ইয়াসকে কম সুন্দর লাগছে না। ইয়াস সাদা রঙের শার্ট পরেছে, কালো স্যুট প্যান্ট, মাথায় সুন্দর করে চুলগুলো ব্র্যাক ব্রাশ করা, হাতে দামি একটা স্মার্ট ওয়াচ। সব মিলিয়ে ভালোই লাগছে ইয়াসকে। কাশপিয়া ইয়াসের গলা আঁকড়ে ধরল, বলল ওকে, এরা পাপাকেও কম সুন্দর লাগছে না। সুন্দরী মেয়েগুলো থেকে দূরত্ব বজায় রাখবেন। আমাকে তো চিনেনি, এদিক সেদিক কিছু হলে মাথা সব চুলগুলো ছিঁড়ে টাকলা বানাবো। বইয়ের কড়া হুমকিতে মনে মনে হাসলো ইয়াস। উপর নিচ মাথা নাড়লো কেবল। ইয়াস কাশপিয়ার দিকে এগোতে চাইলো একটু একটু করে। কি হবে বুঝতে পেরে চোখ দুটো বন্ধ করে নিয়েছে কাশপিয়া। সব দূরত্ব ঘুচিয়ে ইয়াস যখনই চুমু দেবে কাশপিয়ার ঠোঁটে, ঠিক তখনই কানে ভেসে আসলো মেয়ের কণ্ঠস্বর, পাপা মাম্মা, আমি টয়লেট যাব। ইরার কথা কানে আসতেই দ্রুত কাশপিয়াকে ছেড়ে দিল ইয়াস। ইরা গটগট করে হেঁটে আসলো ইয়াসের কাছে। 2 হাত কোমরে চেপে ধরে রেগে মেগে বলে উঠল তার বাবাকে, ইরা রাগ হয়েছে পাপ্পা। ইয়াস তখন বলে উঠল, কেন কেন? ইরা তখন বলে উঠল, পাপা খালি মাম্মাকেই পাপি দেয় কেন? তখন ইয়াস কোলে তুলে নিলাম মেয়েকে। 2 গালে বেশ কয়েকটা চুমু দিল। তারপর বলল, এই তো, ইরাকেও দিলাম তো। বাবা আর মেয়ের কাণ্ড দেখে মুখ ভেঙচি কেটে বিড়বিড় করে বলে উঠল কাশপিয়া, হিংসুটে মেয়ে, তোর বাপ আমাকে আদর না দিলে তুই পৃথিবীতে আসতে কিভাবে? আমার আদরে ভাগ বসাতে চায়, ভাবা যায় কি সাহস মেয়ের?
কাশপিয়া কিছুক্ষণ দাঁড়িয়ে রইল ওভাবেই। ইরাকে বারবার করে নিতে চাইলেও আসলো না সে। ওদিকে গেস্টরা এসে বসে আছে, অপেক্ষা করছে ইয়াস কখন ইরাকে নিয়ে যাবে। ইয়াস ভাবলো এবার যাওয়া উচিত। কাশপিয়াকে রুমে বসতে বলে পা বাড়িয়েছিল যাবে বলে, তখনই কাশপিয়ার দিকে তাকিয়ে বলল ইরা, মাম্মা, মেয়ে টয়লেট যাবে। মেয়ের আদো আদো কথায় হেসে উঠল কাশপিয়া। ইরার ভারী রাগ হলো মায়ের হাসি দেখে। মেয়ের রাগ দেখে ইয়াস চোখ রাঙিয়ে তাকালো কাশপিয়ার দিকে। বহু কষ্টে হাসি থামালো কাশপিয়া। তারপর ইরাকে কোলে নিয়ে গেল টয়লেটে। খন্দকার মঞ্জিলের সামনে এসে থেমেছে একটা কালো রঙের কার। দারোয়ান এসে দ্রুত খুলে দিল গেট। বাড়ির ভিতরে ঢুকে গাড়িটা থামলো। এক এক করে নামলো ইয়াস আর কাশপিয়া। ইয়াসের কোলে ছোট্ট ইরা, আর কাশপিয়া কোলে মামি। ইরা বায়না করলো ইয়াসের কোল থেকে নামবে বলে। ইয়াসও মিষ্টি হেসে নামিয়ে দিল মেয়েকে, আর কাশপিয়া নামালো মমিকে। মমি তো দৌড়ে ভিতরে যেতেই ইরাও গেল তার পিছু পিছু। মেয়েকে বারবার ডেকেও থামাতে পারল না কাশপিয়া। সুফিয়া বেগম বাড়ির উঠোনে এসেছেন রোদে শুকাতে দেওয়া কাপড় নিতে। হঠাৎই মনে হলো ওনার শাড়ির আঁচল ধরে কেউ টানছে। চোখের কালো ফ্রেমে চশমাটা ঠেলে সামনে তাকাতেই তিনি দেখলেন বছর চারিকে একটা বাচ্চা মেয়েকে। ফর্সা শরীরে লাল গাউনে ঠিক যেন পরীর মতো লাগছে তাকে। মেয়েটার পাশেই দাঁড়িয়ে আছে একটা বিড়াল। এই বিড়ালটাকে তিনি দেখেছেন আগেও। আর সেই বাচ্চা মেয়েটা যে পুরোপুরি ওনার ছেলের মতো দেখতে। চোখ, নাক, গায়ের রং একেবারে ইয়াসের মতো। চিনতে ভুল করেনি সুফিয়া বেগম। এ হলো ছোট্ট ইরা, ওনারই রক্ত। এই খন্দকার মঞ্জিলের রক্ত। হাতে থাকা কাপড়গুলো পাশে দাঁড়িয়ে থাকা গৃহকর্মীর হাতে ধরিয়ে দিলেন সুফিয়া বেগম। তারপর হাঁটু গেড়ে মেঝেতে বসে বললেন বাচ্চা মেয়েটিকে, নাম কি তোমার বাবু? হাতে হাতে উত্তর এলো ইরার থেকে, আমার নাম তো অনেকগুলো নাম, কোনটা বলবো? তখন সুফিয়া বেগম বলে উঠলেন, যে নামটা বেশি তোমার পছন্দ সেটাই বলবে তুমি। তখনই ইরা বেশ কিছুক্ষণ ভেবে উত্তর দিল, পাপা প্রিন্সেস আর মামার লিদিমা। ইরা এমন অস্পষ্ট কথা আর কেউ বুঝবে কিনা সন্দেহ। তবে সুফিয়া বেগম বুঝলেন ঠিকই, দ্বিতীয় নামটা যে হিদিমা বলেছে এটাও বুঝে নিলেন। ইরা ছোট্ট হাতটা টেনে নিয়ে আসলেন নিজের কাছে। তারপর আবারও বলে উঠলেন সুফিয়া বেগম, তুমি আমাকে চেনো? ইরা তখন বলে উঠল মাথা নাড়িয়ে দুদিকে, না তো, আমি তোমার পাপ্পার আম্মু। বুঝলে এবার? বুঝদারের মতো উপর নিচ করে মাথা নাড়ালো ইরা। কি বুঝলো কে জানে। কিছুক্ষণ পর সুফিয়া বেগমের মতোই মাটিতে বসলো ইরা। মমির পায়ে হাত বুলিয়ে দিয়ে বলল, শুনো পাপ্পা আম্মু। তখন সুফিয়া বেগম বলে উঠলেন, বলো সোনা। ইরা তখন বলে উঠল, আমার মমিকে খাবার দাও, ওকে খিদে পেয়েছে। সুফিয়া বেগম হাসলেন, করে তুলে নিলেন ইরাকে। কাশপিয়া কল পেয়ে সিমি, আপিয়া আর উজ্জ্বল সহ বাড়ির সকলে বেরিয়ে এসেছে উঠোনে। সুফিয়া বেগমের ইশারায় বিড়ালটিকে ভিতরে নিয়ে গেল সিমি। তা দেখে ইরা রাগ করলে ওকে বুঝালেন মমিকে খাবার দেওয়ার জন্যই ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে। কাশপিয়া আর ইয়াস মাত্র এসে দাঁড়ালো সবার সামনে। ওদেরকে দেখেই ছুটে গেল আপিয়া আর উজ্জ্বল। ব্যাগপত্র সব নিয়ে গেল বাড়ির ভিতরে। খন্দকার মঞ্জিলে আজ খুশির আমেজ। আসার আগে ইয়াস কাউকেই জানায়নি, তাই আনোয়ার সাহেব আর উজ্জ্বল বাকিরা তো বকাঝকা দিচ্ছে ওকে। সুফিয়া বেগম আর আফিয়া রান্নার কাজে ব্যস্ত। আজ ইয়াসের পছন্দের সব খাবার বানাচ্ছেন মা মেয়ে মিলে। আশেপাশে পাড়া প্রতিবেশীরাও এসেছেন ইয়াসদের দেখতে। এরা এত সময়ে চিনে গেছে সবাইকে। ইয়াস এক এক করে মেয়ের সাথে পরিচয় করালো সবার। কাশপিয়া ইয়াসকে রেখে ইরাকে নিয়ে ব্যস্ত হলো বাড়ির মানুষগুলো, বিশেষ করে ইয়াসের আপু আনোয়ার সাহেব। বিকেলের দিকে কৌশিক আর ইয়ানা এসেছে ইয়াসের দেখতে। ইয়ানার কোলে ছোট্ট ইকরান। কাশপিয়া ছুটে গেল ওদেরকে দেখে। কাশপিয়া ইকরানকে কোলে নিয়ে আদর করলো। ইয়াস একই কাজ করলো। এটা দেখে আবারও রাগ হলো ইরার। সুযোগ পেতেই খামচে দিল ইকরানের গাল। মেয়ের দুষ্টুমি দেখে বিরক্ত হলো ইয়াস। ছোট্ট করে একটা ধমক দিয়েছিল ওকে। ইরা কান্না করে চলে গেল ইয়াসের কাছ থেকে। তারপর আর কি, কত কিছু করে ইয়াস রাগ ভাঙালো মেয়ের। ইয়াস ল্যাপটপ হাতে নিয়ে বসে আছে সোফায়, মনোযোগ দিয়ে কিছু করছে। কিছুক্ষণ না যেতেই মা মেয়ে দুজনে উঠে গেল ইয়াসের কাছে। দুই পাশে দুজন বসে হঠাৎই চিৎকার দিয়ে উঠল। ভয় ইয়াসের হাত থেকে পড়ে গেল ল্যাপটপটা। রেগে তাকালো কাশপিয়ার দিকে। ইয়াসের রাগান্বিত চেহারা দেখে হাসি থামিয়ে চুপ করে গেল কাশপিয়া। কিন্তু ইরা তো এক কাঠি তার উপরে। ইয়াসের কোলে ওঠে মাথার চুলগুলো সব শক্ত করে চেপে ধরে রেখেছে। ইয়াস ধমকের স্বরে বলল মেয়েকে, ইরা হচ্ছে কি?
বাবার বড়সড় ধমকে চুপচাপ মায়ের কাছে চলে গেল ইরা। ইয়াস বিরক্ত হয়ে বলল তখন কাশপিয়াকে, উপমা, এসব কি হচ্ছে কি? আমার মেয়েকে বাঁদর বানাচ্ছ কেন তুমি? তখন বলে উঠল কাশপিয়া, আহ, মেয়ে তো বাঁদরই, আপনার মতোই তো বাঁদর। ইয়া তখন বলে উঠল, অথচ এই বাঁদরের আদর না পেলে তোমার শ্বাস নিতেও কষ্ট হয়। তখন কাশপিয়া মুখ ভেঙচি কেটে ইরাকে কোলে তুলে নিয়ে চলে গেল বিছানায়। ইয়াস হাসলো ওর মুখের ভঙ্গিমা দেখে। রান্নাঘরে জিনিসপত্র সব গুছিয়ে নিজের রুমে যাচ্ছিলেন সুফিয়া বেগম। ইয়াসের রুমের দরজা খোলা, তাই চোখ পড়ল ওনার। ইয়াসের রুমের দরজার সামনে দাঁড়িয়ে পুরো ঘরটা দেখলেন তিনি। ছেলে বৌমার সুখের সংসার দেখে ভালোই লাগছে ওনার। ইয়াসের চোখ পড়ল মায়ের দিকে, তাই রুম থেকে বেরিয়ে সুফিয়া বেগমের সামনে দাঁড়াতেই বললেন তিনি, আসলে তবে আবার ফিরে যাবে নিশ্চয়ই? চলে যখন যাবে তাহলে আসো কেন? ইয়াস কিছুক্ষণ চুপ থেকে তখন বললেন সুফিয়া বেগমকে, এবার আর ফিরছে না আম্মু। ইয়াসের কথা শুনে খুশি হলেন সুফিয়া বেগম। এ যে আশা করেননি তিনি, ছেলে বৌমা আর নাতিকে এবার থেকে কাছে পাবেন। ভাবতেই খুশিতে চোখের কোণে পানি জমা হলো ওনার। ছেলের সাথে কিছুক্ষণ কথা বলে চলে গেলেন নিজের রুমে। সকাল পেরিয়ে বিকেল হয়েছে। বাড়ির মেহমানরা অনেকেই চলে গেছেন, আবার কেউ কেউ তো থেকে গেছেন। ইয়াস বাড়িতে নেই, হয়তো রুহির কবরের কাছে গেছে। কাশপিয়াও মনে মনে এটাই ভেবে নিয়েছে, তাই আর কল দিয়ে বিরক্ত করলো না ইয়াসকে। রুমে গিয়ে অপেক্ষা করতে লাগলো ওর আসার। ব্যালকনিতে রাখা ফুলের টবগুলো এলোমেলো হয়ে আছে দেখে কাশপিয়া হেঁটে গেল ব্যালকনিতে। ওর পিছু পিছু গেল ইরাও। কিছুক্ষণ বাইরের দিকে তাকিয়ে কি যেন ভেবে ডাকলো কাশপিয়াকে, মাম্মা। কাশপিয়া ফুলের টবগুলো ঠিক করতে করতে উত্তর দিল মেয়ের কথায়, বলো সোনা। ইরা তখন ভাঙা ভাঙা কণ্ঠে বলে উঠল, ওখানে কি ঘুমপড়ি ছুঁয়ে আছে? দ্রুত ইরার দিকে তাকালো কাশপিয়া। ওর হাতের ইশারা অনুসরণ করে সামনের দিকে তাকালো সে। নজরে এলো রুহির কবরটা। ওর রুমের ব্যালকনি থেকে রুহির কবরস্থান পুরোপুরি না হলেও খানিকটা দেখা যায়। দীর্ঘশ্বাস ফেলে ইরাকে বলল কাশপিয়া, কে বলেছে তোমার? ইরা সহজ স্বীকারোক্তি বলল, পাপা বলেছে। কাশপিয়া তখন মুচকি হেসে ইরা মাথার চুলগুলো ঠিক করে দিয়ে বলে উঠল, হ্যাঁ, ওখানে ঘুমপড়ি শুয়ে আছে। তখন ইরা বলে উঠল, ঘুমপড়ি আমার কি হয় মাম্মা? কাশপিয়া তখন বলে উঠল, তোমার আন্টি হয়। ইরা তখন বলে উঠল আবারও, নাম কি তার? কাশপিয়া তখন বলে উঠল, তোমার মামনি। কিছুক্ষণ ভেবে ইরা বের করলো, রুহি নামটা ওর অন্য নামের মতোই যে নামে কাশপিয়াটাকে ডাকে সবসময়। ছোট্ট মাথায় প্রশ্ন এলো ইরার, ঘুমপড়ি কি তবে ওকে ভালোবাসে? জিজ্ঞেস করলো কাশপিয়াকে, পরি কি ইরাকে ভালোবাসে মাম্মা? তখন বলে উঠল কাশপিয়া, সে তো নেই মামনি, থাকলে অনেক ভালোবাসতো তোমাকে। ইরা তখন বলে উঠল, তাহলে পরি কাকে ভালোবাসে? কথা নেই কাশপিয়ার মুখে। চুপ করে রইল সে। ঘাড় ফিরিয়ে তাকালো রুহির কবরটার দিকে। পরে আবার ইরা ছোট মুখটার দিকে তাকিয়ে মিষ্টি হেসে উত্তর দিল, পরি হিদিমার পাপাকে ভালোবাসে। তখন বলে উঠল ইরা, ইরার থেকেও বেশি? কাশপিয়া তখন বলে উঠল, সবার থেকে বেশি। মায়ের কথায় রাগ হলো ইরার। গটগট করে হেঁটে চলে গেল নিজের রুমে। ইয়াস মাত্রই রুমে ঢুকলো। মেয়ের এমন রাগের কারণ বুঝল না সে। ইরাকে ভুলিয়ে ভালিয়ে নিজের কাছে নিয়ে এলো। তারপর কোলে তুলে ও দুই গালে চুমু দিয়ে বলল, কি হয়েছে আমার প্রিন্সেসের? কে বকেছে? ইয়াসের কথায় ইরা বলে উঠল, মামা বকেছে। তখন ইয়াস বলে উঠল, কি বলে বকেছে? ইরা তখন বলে উঠল আধো আধো গলায়, ঘুমপড়ি পাপাকে ভালোবাসে। চোখ মুখে ভাবভঙ্গি পরিবর্তন হলো মুহূর্তেই। এই নামে তো ইয়াস রুহিকেই ডাকে। ইরা কিছু জিজ্ঞেস করায় তখন ওকে বলেছিল কথাটা। ওর ছোট মেয়েটা এখনো ওসব মাথায় নিয়ে বসে আছে। আর ওর উপমাই বা কেমন, এসব বলেছে মেয়েকে। ইয়াস মুখে হাসি টেনে বলল ইরাকে, হুম, আমার প্রিন্সেসের মতো আমাকে আর কেউ ভালোবাসে না। সাথে সাথে চোখে মুখে খুশির ঝিলিক দেখা গেল ইরার। অন্ধকার মুখটা ছেয়ে গেল হাসিতে। বাবা গলা জড়িয়ে ধরল শক্ত করে। ইয়াসও হাসল মেয়ের কাণ্ডে। কাশপিয়া এখনো দাঁড়িয়েছে ব্যালকনিতে। বাবা মেয়ে খুনসুটি দেখে হাসছে। ওদের থেকে চোখ সরিয়ে তাকালো রুহির কবরটার দিকে। তারপর মনে মনে বলল সে, তোমার না হওয়া প্রিয় মানুষটাকে আমি ভালো রেখেছি রুহি আপু। তোমাকেও আমরা মনে রেখেছি। তোমার কথাই সত্যি হোক। আমাদের ভালোবাসা বেঁচে থাকুক যুগ যুগ।